হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেজ ফান ক্লাস। শুরু করার আগে বলে রাখি, এই ক্লাসের সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এডু এমপ্লয়, আর আমাদের ইউটিউব চ্যানেল এডু এমপ্লয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একদম। আর আজকের এই যে ডিপ ডাইভ বা বিস্তারিত আলোচনা, এটা কিন্তু কোনো বোরিং হিস্ট্রি ক্লাস নয়। মানে ট্রাস্ট মি, এটা পুরো একটা থ্রিলার সিনেমার মতো, হা রাইট। যেখানে যুদ্ধ আছে, সিংহাসন হারানো আছে, আর মারাত্মক সব কামব্যাকের গল্প আছে। ট্রু। সো লেটস স্টার্ট উইথ দ্য ফাউন্ডার, যিনি এই পুরো মুঘল সাম্রাজ্যে ভিত গড়েছিলেন, বাবুর। ভাবো তো, ক্লাস 7-এ পড়ার বয়সে কেউ যদি আস্ত একটা রাজ্যের রাজা হয়ে যায়, ব্যাপারটা কেমন হবে? বাবুরের ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই হয়েছিল। আসলেও তাই। তো চলো আমরা সোর্সের একদম প্রথম টার্মটা দেখি। টার্মটা হলো অরিজিনাল নেম, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবুর, টাইটেল অ্যাজিউমড পাদশাহ। ও আচ্ছা। ফান এক্সপ্লেনেশনটা হচ্ছে, বাবুরের আসল নামটা বেশ লম্বা আর ভারিক্কি, মানে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবুর। আর সিংহাসনে বসে তিনি নিজের একটা দারুণ টাইটেল বা উপাধি দিলেন পাদশাহ, মানে একদম বস লেভেলের ফিলিং। হ্যাঁ, একদম বস। রাইট। তো এটার মেমরি হ্যাক হলো, জাহিরুদ্দিন বাবু মানে বাবর রাজা হয়েই বললেন, আই অ্যাম দ্য পাদশাহ। আই অ্যাম দ্য বাদশাহ। গ্রেট হ্যাক। এর পরের পয়েন্টটা তো ওর বংশ পরিচয় নিয়ে, তাই না? হ্যাঁ, টার্মটা হলো, বাবর ওয়াজ ফ্রম উজবেকিস্তান অ্যান্ড কনসিডার্ড হিমসেলফ ডিসেন্ডেন্ট অফ তেমুর ফ্রম ফাদার্স সাইড অ্যান্ড জেঙ্গিস খান ফ্রম মাদার্স সাইড। বাপরে। সো বেসিক্যালি বাবুরের ব্লাড লাইন বা বংশপরিচয় ছিল মারাত্মক। বাবা ছিলেন তিমুরের বংশধর, আর মা ছিলেন বিখ্যাত জেঙ্গিস খানের বংশের। একদম আল্টিমেট ওয়ারিয়ার ডিএনএ। সিরিয়াসলি? দুই দিক থেকেই ডেডলি কম্বিনেশন। একদম। তাই এই পয়েন্টের মেমরি হ্যাক হলো, বাবার দিক থেকে তিমুর, মায়ের দিক থেকে জেঙ্গিজ, দুটো মিলে তৈরি হলো মুঘল মেনেস। মুঘল মেনেস, হাহা, এটা মনে থাকবে। কিন্তু ওই যে বললাম 7-এ পড়ার বয়সে রাজা, হ্যাঁ ঠিক সেটাই। পরের টার্ম, when he was 12 years old, he became the ruler of Fergana in 1494. He was forced to leave his throne after the Uzbeks, another Mongol group, invaded. He conquered Kabul in 1504 AD. আহারে বেচারা। মানে মাত্র 12 বছর বয়সে 1494 সালে সে ফারগানার রাজা। কিন্তু কপাল খারাপ, উজবেকসরা অ্যাট্যাক করে তাকে সিংহাসন ছাড়া করল, বেচারা বাবুর। কিন্তু সে হাল ছাড়েনি। 10 বছর পর 1504-এ সোজা কাবুল দখল করে নিল। ওয়াও, হোয়াট আ কামব্যাক। একদম। তো এর মেমরি হ্যাক হলো, 12 বছরে ফেরগানা পেল, উজবেকদের তাড়ায় কাবুলে পালালো, সালটা 1504। জোস। আর এরপরই তো সেই আসল টার্নিং পয়েন্ট। এক্স্যাক্টলি। টার্মটা হলো, বাবুর defeated Ibrahim Lodhi in the First Battle of Panipat on April 21, 1526 AD and was the founder of Mughal dynasty. In battles, he was the first to use gunpowder massively. Military strategy of Babur known as Tulu Gama formation. দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। হ্যাঁ, 1526 সালের 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবুর হারালেন ইব্রাহিম লোদিকে, আর এখানেই শুরু হল মুঘল ডাইনেস্টি। জেতার সিক্রেট কি ছিল জানো? ওই যে গান পাউডার। রাইট, ম্যাসিভ ইউজ অফ গান পাউডার, মানে বারুদ, আর তার স্পেশাল মিলিটারি স্ট্র্যাটেজি তুলুগমা ফরমেশন, মানে সেনাদের একটা বিশেষ কায়দায় সাজানো। এইটার একটা সলিড মেমরি হ্যাক দরকার কিন্তু। অবশ্যই। হ্যাকটা হল, পানিপথির মাঠে বাবুর ফাটালো বারুদ মানে গান পাউডার, লোদি হল কুপোকাত। বাবু ফাটালো বারুদ, অসাম। এরপর তো মনে হয় লোকটা শুধু যুদ্ধই করে গেছে, তাই না? ব্যাক টু ব্যাক। হ্যাঁ, পরের টার্মটাই সেটা, ব্যাটলস অফ বাবুর। 1526 ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, 1527 ব্যাটল অফ খানওয়া, ডিফিটেড রানা সাঙ্গা অফ মেওয়ার, 1528 ব্যাটল অফ চন্দেরি, ডিফিটেড মিদিনী রায়, 1529 ব্যাটল অফ ঘাগরা, ডিফিটেড আফগানস অর মাহমুদ লোদি। একদম ঠিক। মানে বাবুর ভারতে এসে একদম ব্যাক টু ব্যাক হিট দিলেন। প্রতি বছর একটা করে যুদ্ধ আর জয়। 1526-এ পানিপথ, 1527-এ খানোয়ার যুদ্ধে রানা সাঙ্গাকে হারালেন, 1528-এ চান্দেরির যুদ্ধে মেদিনী রায়কে, আর 1529-এ ঘগরার যুদ্ধে আফগানদের, মানে মোহাম্মদ লোদিকে। একদম ঠিক। এইটার মেমোরি হ্যাকটা আমি বলবো।
এটা খুব বিখ্যাত বাংলা ট্রেক। পান খেয়ে মানে পানিপথ ১৫২৬, খানা খেয়ে মানে খানোয়ার ১৫২৭, চান্দি গিয়ে মানে চান্দেরি ১৫২৮, ঘাঘরা পড়ল মানে ঘাঘরা ১৫২৯। হাহা, এই ট্রিকটা একদম লেজেন্ডারি, স্টুডেন্টসদের একদম মুখস্থ হয়ে যাবে। কিন্তু এত যুদ্ধ করে বেচারা তো আর টিকতে পারল না। ঠিক, পরের টার্মে সেটাই আছে। 1530, he died at Agra, where his tomb was initially placed, but now it is located in Kabul. আচ্ছা, মানে এত যুদ্ধ করে 1530 সালে আগ্রায় তিনি মারা যান। প্রথমে আগ্রাতেই কবর দেওয়া হয়েছিল, কিন্তু পরে তার বডি শিফট করা হয় তার প্রিয় শহর কাবুলে। রাইট। তো মেমোরি হ্যাকটা কি দাঁড়াচ্ছে? বাবু মরল আগ্রাতে, শান্তি পেল কাবুলে। পারফেক্ট। কিন্তু সে তো বইও লিখত শুনলাম। হ্যাঁ, টার্মটা হল অটোবায়োগ্রাফি অফ বাবুর, তুজুক-ই বাবুরি in Turkish, translated in Persian to Baburnama by Abdur Rahim Khanekhana, translated in English by Madame Beveridge. বাপরে! রাজা হওয়ার পাশাপাশি তিনি বেশ ভালো লেখকও ছিলেন। নিজের আত্মজীবনী তুজুক-ই বাবুরি লিখলেন নিজের মাতৃভাষার টার্কিশে। পরে আব্দুর রহিম খানেখানা সেটাকে ফার্সি বা পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করে নাম দিলেন বাবুরনামা। আর ইংলিশে? ইংলিশে করল ম্যাডাম বেভারেজ। গ্রেট! তো মেমরি হ্যাক হল তুর্কি তুজুক, ফার্সি নামা, ইংলিশে বেভারেজ খানা। হ্যাঁ, বেভারেজ খানা। আর আর্কিটেকচারের কি অবস্থা? লাস্ট টার্ম বাবুরের পার্টের আর্কিটেকচার বিল্ড বাই বাবুর। কাবুলি বাগ মস্ক ইন পানিপথ, আরাম বাগ ইন আগ্রা। যুদ্ধ আর বই লেখার ফাঁকে কিছু বিল্ডিংও বানিয়েছেন। পানিপথে কাবুলি বাগ মস্ক আর আগ্রাতে রিল্যাক্স করার জন্য আরামবাগ। মানে রিল্যাক্স করাটাও জরুরি। একদম। মেমরি হ্যাক হল পানিপথে কাবুলি, আগ্রাতে আরাম। আসাম। তো বাবুর তো দারুণ একটা সাম্রাজ্য সেট করে গেলেন, কিন্তু তার বড় ছেলে হুমায়ুনের কপালটা বোধহয় একটু খারাপ ছিল, তাই না? মানে ব্রাদার্সদের সাথে প্রপার্টি নিয়ে ঝামেলা তো আমাদের আজকালকার দিনেও হয়, কিন্তু হুমায়ুনের ভাইরা তো তাকে রাজ্য থেকেই বের করে দিতে চেয়েছিল। আসলেও তাই। চলো টার্মটা দেখি। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ বাবুর। He ascended the throne in 1530 AD. His succession was challenged by his brothers, Kamran, Hindal, Askari, and Afghans as well. Humayun's brother Kamran controlled Afghanistan and Punjab regions. ও গড, ফ্যামিলি ড্রামা! একদম ফ্যামিলি ড্রামা। বাবরের মৃত্যুর পর 1530 সালে বড় ছেলে হুমায়ুন বসল সিংহাসনে। কিন্তু তার 3 ভাই কামরান, হিন্দাল আর আসকারি শুরু করল ঝামেলা। এর মধ্যে কামরান তো আফগানিস্তান আর পাঞ্জাব নিজের কন্ট্রোলেই নিয়ে নিয়েছিল। সাথে আফগান শত্রুদের চাপ তো ছিলই। তোর মেমোরি হ্যাক কি হবে? হুমায়ুনের 3 কাটা, কামরান, হিন্দাল, আসকারি। হা 3 কাটা। আর এরপরই তো সেই আফগান এন্ট্রি নিল, তাই না? হ্যাঁ, টার্মটা হল হি fought 2 battles against Sher Shah Suri, Afghani ruler at Chausa in 1539 AD and at Kannauj or Bilgram in 1540 AD, where he was completely defeated by Sher Shah. উফ! ভাইদের সামলাতে না সামলাতে এন্ট্রি নিল এক ভয়ঙ্কর আফগান রুলার শের শাহ সুরি। পর দুটো যুদ্ধে হুমায়ুনকে হারালেন তিনি। 1539 সালে চৌসার যুদ্ধ আর 1540 সালে কন্নৌজ বা বিলগ্রামের যুদ্ধে। 1540-এ তো হুমায়ুন পুরো হেরে গিয়ে রাজ্যই হারালেন। লিটারালি সব শেষ? হ্যাঁ, মেমরি হ্যাক হল 39-এ চৌসা, 40-এ কন্নৌজ। হুমায়ুন হল কুপকাত, শের শাহ হল 10-এ 10। 10-এ 10। তো রাজ্য হারিয়ে হুমায়ুন গেল কোথায়? রিফিউজি হয়ে গেল। টার্মটা হল হুমায়ুন, আফটার লুজিং ব্যাটল, টুক রেফিউজ অ্যাট সাফাভিদ ডাইনাস্টি, ইরান। আফটার শের শাহ's ডেথ, হুমায়ুন রিগেইনড হিজ এম্পায়ার ইন 1555 AD। 15 বছর পর? হ্যাঁ, রাজ্য হারিয়ে বেচারা হুমায়ুন রিফিউজি হয়ে সোজা পালালেন ইরানে, সাফাভিদ ডাইনাস্টির আশ্রয়। এরপর দীর্ঘ 15 বছর ওয়েট করলেন। শের শাহের মৃত্যুর পর সুযোগ বুঝে 1555 সালে ফিরে এসে আবার নিজের হারানো সাম্রাজ্য দখল করলেন। হোয়াট আ কামব্যাক! হোয়াট আ কামব্যাক ইনডিড! এর মেমোরি হ্যাক হল হারালো 1540-এ, ইরানে কাটালো দিন, 1555-তে কামব্যাক করে বাজালো মুঘল বিন। হ্যাঁ, বাজালো মুঘল বিন। আচ্ছা, ওর জীবনীও তো কেউ একজন লিখেছিল, তাই না? হ্যাঁ, টার্মটা হল his sister Gulbadan Begum wrote his biography Humayunama. He built Deen Pana at Delhi as his second capital. আচ্ছা, বোন লিখেছিল? ঠিক।
হুমায়ুন নিজের আত্মজীবনী নিজে লেখেননি, লিখেছিলেন তার বোন গুলবাদন বেগম। বইটার নাম হুমায়ুনামা, আর তিনি দিল্লিতে নিজের দ্বিতীয় রাজধানী বানিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন দিনপানা। মেমরি হ্যাক প্লিজ। বোন গুলবাদন লিখল নামা, দিল্লিতে বানালো দিনপানা। নাইস। কিন্তু ভাই, লোকটার কপাল এত খারাপ, 1555তে কামব্যাক করে, আবার 1556তে। হ্যাঁ, সবচেয়ে ট্র্যাজিক পার্ট। টার্মটা হলো হি ডাইড ইন 1556 এডি আফটার ফলিং ফ্রম দ্য স্টেয়ার্স অফ হিজ লাইব্রেরি। জাস্ট ইম্যাজিন। 1555 সালে এত কষ্ট করে রাজ্য ফেরত পেলেন, আর ঠিক পরের বছর মানে 1556তে নিজের লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেলেন। দি আইরনি অফ ফেট। সিরিয়াসলি। মেমোরি হ্যাক হল 1556তে লাইব্রেরির সিঁড়িতে পা স্লিপ, হুমায়ুনের জীবন হল ট্রিপ। উফ, ডার্ক জোক হয়ে গেল। এনিওয়ে, তার মৃত্যুর পর কি হলো? টার্মটা হল হুমায়ুনস টুম্ব অ্যাট নিউ দিল্লি, built by বেগা বিগা বেগম or হাজি বেগম, his widow। আচ্ছা। তার মৃত্যুর পর তার স্ত্রী বা বিধবা বেগা বিগা বেগম বা হাজি বেগম নতুন দিল্লিতে তার জন্য একটা বিশাল সুন্দর সমাধি বানালেন, হুমায়ুনস টুম্ব। রাইট। মেমোরি হ্যাক হল বেগা বেগম বানালো টুম্ব, দিল্লিতে সেটা যেন আর্কিটেকচারের বম্ব। আর্কিটেকচারের বম। তো হুমায়ুনের গল্প তো শুনলাম, কিন্তু 1540 থেকে 1555 মাঝখানের এই 15 বছর মুঘল সাম্রাজ্যে একটা কমার্শিয়াল ব্রেক চলছিল, আর এই ব্রেকের হিরোকে শের শাহ সুরি। লোকটার আসল নাম কিন্তু শের ছিল না, তাই না? একদমই না। টার্নটা হল শের শাহ সুরি 1540 AD to 1545 AD। Original name Farid Khan. He was the son of Hasan Khan, the Jagirdar of Sasaram, Bihar. Ibrahim Lodi transferred his father's Jagir to him. ফরিদ খান। হ্যাঁ, শের শাহ সুরি মুঘল রুলার ছিলেন না, তিনি ছিলেন আফগান। তার আসল নাম ছিল ফরিদ খান। তার বাবা হাসান খান ছিলেন বিহারের সাসারামের জায়গিরদার। ইব্রাহিম লোদি পরে বাবার এই জায়গিরটা ফরিদ খানকে দিয়ে দেন। আচ্ছা, তাহলে শের হলো কবে থেকে? ওহ, তার আগে মেমরি হ্যাকটা বলে দিই। বিহারের ফরিদ পরে হলো শের। রাইট। এবার বলো, শের হলো কিভাবে? পরের টার্মে সেটাই আছে। ব্যাটলস অফ শের শাহ সুরি 1539 AD defeated Humayun in Battle of Chausa and assumed the title Sher Shah. 1540 AD defeated Humayun in Battle of Kannauj or Bilgram and annexed Kannauj. ওহ, ওই চৌসার যুদ্ধের পর। হ্যাঁ, আমরা আগেই দেখেছি 1539-এ চৌসার যুদ্ধে সে হুমায়ুনকে হারায়, আর তখনই সে টাইটেল নেয় শের শাহ। এরপর 1540-এ কনৌজে যুদ্ধে জিতে পুরো সাম্রাজ্য নিজের হাতে নিয়ে নেয়। মেমোরি হ্যাক। চৌসায় জিতে হল শের, কনৌজে জিতে মুঘলদের করল দূর। পারফেক্ট। কিন্তু লোকটা তো শুধু ফাইটার ছিল না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও মারাত্মক শুনলাম। বাপরে, সে তো একটা রেভলিউশন। টার্মটা শোনো। He introduced rupia as coin and fixed standard weights and measures all over the empire. He built Grand Trunk Road, runs from Chittagong, Bangladesh to Peshawar. Sarai were shelters that provided food, water and lodging for travelers while traveling through the GT road. মানে আজকের টাকার কনসেপ্ট। একদম। শেরশাহ শুধু ফাইটার ছিলেন না, তিনি ছিলেন একজন ব্রিলিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর। আজ আমরা যে টাকা বা রুপি ব্যবহার করি, এই রুপিয়া কয়েন তিনি প্রথম চালু করেন। বাজারঘাটের ওজন মাপার স্ট্যান্ডার্ড ফিক্স করেন। আর ওই জিটি রোড। হ্যাঁ, বানালেন বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড, যা বাংলাদেশের চট্টগ্রাম থেকে পেশাওয়ার পর্যন্ত বিস্তৃত। যাত্রীদের বিশ্রামের জন্য রাস্তার পাশে সারাই বা সরাইখানা বানালেন, যেখানে খাবার, জল আর থাকার ব্যবস্থা ছিল। জোস। মেমরি হ্যাক কি হবে? শেরশাহ রুপিয়া জিটি রোড দিয়ে ছড়ালো দুনিয়া। হা, জিটি রোড দিয়ে ছড়ালো দুনিয়া। আর কৃষকদের জন্য কি করেছিল? সেটাও একটা মাস্টার স্ট্রোক। টার্মটা হল ল্যান্ড রেভিনিউ সিস্টেম। He started a land revenue system where the land was measured and 1/3 of the average land was fixed as land tax. The peasants was given patta title deed and a kabuliyat deed of agreement which had fixed peasants' rights and taxes. Zamindars were removed and taxes collected directly. বাপরে, ডিরেক্ট ট্যাক্স কালেকশন। হ্যাঁ, চাষিদের জন্য তিনি দারুণ কাজ করেছিলেন। জমি মেপে ট্যাক্স ফিক্স করলেন,
উৎপাদনের 1/3 বা 1/3। চাষিদের জমির অধিকার দিয়ে দিলেন পাট্টা বা টাইটেল ডিড, আর ট্যাক্সের চুক্তি হিসেবে দিলেন কাবুলিয়াত, আর মাঝখান থেকে জমিদারদের হটিয়ে দিয়ে ডিরেক্ট ট্যাক্স কালেকশন শুরু করলেন। একদম উইন উইন। রাইট। মেমরি হ্যাক হল 1/3 ট্যাক্স, পাট্টা আর কাবুলিয়াতে কৃষকরা রিল্যাক্স। হা হা, কৃষকরা রিল্যাক্স। কিন্তু লোকটা বাঁচল তো মাত্র 5 বছর। হ্যাঁ, টার্মটা হল ডেথ ইন 1545 AD while conquering Kalinjar, buried in Sasaram, Bihar. He built Purana Kila at Delhi. আচ্ছা, এত ভালো কাজ করলেও বেশি দিন রুল করতে পারেননি। 1545 সালে কালিঞ্জার বা কালিঞ্জার দুর্গ দখল করতে গিয়ে তিনি মারা যান। তাকে বিহারের সাসারামে কবর দেওয়া হয়। দিল্লিতে যে বিখ্যাত পুরানা কিলা আছে সেটাও তারই বানানো। তো মেমোরি হ্যাকটা দিয়ে দাও। কালিঞ্জারে হল শেষ, সাসারামে ঘুমায় শেরশাহর রেশ। স্যাড। কিন্তু যাই হোক, হুমায়ুন তো লাইব্রেরি থেকে পড়ে মারা গেলেন। তখন তার ছেলে আকবরের বয়স কত? মাত্র 13। এইটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে এত বড় একটা এম্পায়ার সামলালো? শিওরলি তার একজন দারুল মেন্টর বা গাইড ছিল। আসলেও টার্মটা শোনো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার অফ মুঘল ডাইনাস্টি, এল্ডেস্ট সান অফ হুমায়ুন। ফুল নেম আবুল ফাথ জালালুদ্দিন মোহাম্মদ আকবর। Akbar ascended the throne at the age of 13 at Kalanor, Punjab. 13 বছর, জাস্ট ভাবা যায়। হুমায়ুনের বড় ছেলে আকবর মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রুলার হিসেবে পরিচিত। তার পুরো নামটা শুনলে ঘাম ছুটে যাবে, আবুল ফাথ জালালুদ্দিন মোহাম্মদ আকবর। বাবার মৃত্যুর পর পাঞ্জাবের কালানুরে মাত্র 13 বছর বয়সে তাকে সিংহাসনে বসানো হয়। মেমোরি হ্যাক। 13 বছরের বাচ্চা ছেলে কালানুরে হল এম্পায়ার। কিন্তু বাচ্চা ছেলে তো আর যুদ্ধ করবে না, তাই না? না, তার জন্যই তো মেন্টর ছিল। টার্মটা হল রিজেন্ট। His tutor Bairam Khan led Akbar's forces to victory in the Second Battle of Panipat in 1556, which was fought between him and Hemu, the Hindu general of Muhammad Adil Shah. Hemu was defeated, captured and slain. ও, বয়রাম খান। একদম। 13 বছরের বাচ্চার পক্ষে তো যুদ্ধ করা সম্ভব নয়, তাই তার গৃহশিক্ষক বা অভিভাবক হিসেবে দায়িত্ব নিলেন বাইরাম খান। আর সিংহাসনে বসতেই 1556 সালে শুরু হল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। উল্টো দিক থেকে অ্যাটাক করেছিল মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হেমু। তারপর? বাইরাম খানের লিডারশিপে আকবরের সেনা হেমুকে হারায়, বন্দী করে এবং মেরে ফেলে। গ্রেট। মেমোরি হ্যাক। বৈরাম খানের জোরে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমু মরে। সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আর আকবর তো শুনলাম রাজপুতদের সাথে বেশ ভালো রিলেশন বানিয়েছিল। হ্যাঁ, ওটাই তো আসল ট্রিক। টার্মটা হল আকবর tried to win over the Rajputas wherever possible and inducted Rajput kings into Mughal service and treated them at par with Mughal nobility. স্মার্ট মুভ। আকবর খুব স্মার্ট ছিলেন। তিনি বুঝেছিলেন শুধু যুদ্ধ করে ভারত শাসন করা যাবে না, লোকাল পাওয়ারফুল রাজাদের বন্ধু বানাতে হবে। তাই তিনি রাজপুতদের মন জয় করার চেষ্টা করলেন। তাদের মুঘল সার্ভিসে চাকরি দিলেন, রাজ দরবারে সম্মান দিলেন, একদম মুঘল অভিজাতদের সমান। তো লাস্ট মেমোরি হ্যাকটা কি দাঁড়াচ্ছে? রাজপুতদের দিল সম্মান, আকবর হলো সবার প্রধান। ওয়াও! তো স্টুডেন্টস, ভাবলে অবাক লাগে, একটা সাম্রাজ্য যা কিনা মাত্র 12 বছরের এক বালকের হাত ধরে শুরু হয়েছিল, মানে বাবুর। তারপর 15 বছর সাম্রাজ্য হাতছাড়া হওয়ার পর আবার এক 13 বছরের বালকের হাত ধরে, মানে আকবরের হাত ধরে, সেই সাম্রাজ্যেই ভারতের সবচেয়ে শক্তিশালী রাজবংশে পরিণত হল। হিস্ট্রি ইজ লিটারালি স্ট্রেঞ্জার অ্যান্ড মোর এক্সাইটিং দ্যান ফিকশন। তোমরা একটু ভেবে দেখো তো, বাবুর যদি বারুদ ব্যবহার না করতেন, তাহলে ভারতের ইতিহাস আজ কেমন হতো? অ্যাবসলিউটলি। ইতিহাস মানে শুধু তারিখ মুখস্থ করা নয়, এই ইভেন্টগুলো কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড সেটা বোঝা। একদম ঠিক। প্রতি ক্লাসের জন্য এডু এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটসের জন্য এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। লেটস আনপ্যাক দিস। আমাদের স্টাডি নোটসের প্রথমেই যে পয়েন্টটা আছে সেটা হল দ্য রয়্যাল অ্যালায়েন্সেস অ্যান্ড রাইভালরিজ, মানে বিয়ে এবং সংঘাত। রাইট। এই সেকশনটা লিটারালি একটা পলিটিক্যাল থ্রিলার। হ্যাঁ, টেক্সটে বলা হচ্ছে ম্যারিড হরকাবাই অর যোধাবাই, ব্র্যাকেটে আছে ডটার অফ ভারমাল কছুয়াহা রাজপুত রুলার অফ আমের। এই আমের জায়গাটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক একটা লোকেশন ছিল। একদম।
তারপর সোর্সে বলছে শি ওয়াজ লেটার অনার্ড উইথ টাইটেল মারিয়াম উজ জামানি আফটার শি গেভ বার্থ টু জাহাঙ্গীর। তো আমেরের কছওয়াহার রাজপুত রাজা ভারমলের মেয়ে যোধাবাইকে বিয়ে করলেন আকবর, আর যখন তাদের ছেলে জাহাঙ্গীরের জন্ম হল যোধাবাই পেলেন এই মারিয়াম উজ জামানি টাইটেল। হ্যাঁ, আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল কানেকশন স্ট্রং করা। মানে জাস্ট একটা নর্মাল বিয়ে ছিল না এটা। একদমই না। এটা শুধু বিয়ে ছিল না, এটা ছিল একটা মাস্টার স্ট্রোক ডিপ্লোম্যাসি। রাজপুতরা তো তখন দুর্ধর্ষ ওয়ারিয়ার ছিল, তাই না? তাদের সাথে সারা জীবন যুদ্ধ করে মুঘল সাম্রাজ্য টিকিয়ে রাখা ইম্পসিবল ছিল। মেক সেন্স, নিজের শত্রুকে আত্মীয় বানিয়ে ফেলা। এক্স্যাক্টলি। এই বিয়ের মাধ্যমে একটা পাওয়ারফুল রাজপুত রাজ্য মুঘলদের বিশ্বস্ত মিত্রে পরিণত হলো। ব্রিলিয়ান্ট মুভ। ওকে স্টুডেন্টস, এই পয়েন্টটা মনে রাখার জন্য আমি একটা দারুণ মেমোরি হ্যাক তৈরি করেছি। জাস্ট শোনো, যোধাস বেবি ব্রট দ্য মারিয়াম উজ জামানি টাইটেল। হ্যাঁ হ্যাঁ, দারুণ। যোধার কোলে জাহাঙ্গীর আর নামের পাশে মারিয়ামুজ্জামানি। রাইট, কিন্তু সবাই তো আর এই পলিটিক্যাল বিয়ে মেনে নেয়নি, তাই না? না, অনেকেই মেনে নেয়নি। আর সেখানেই আসে আমাদের পরের পয়েন্ট। সোর্সে বলছে রানা প্রতাপ সিং অ্যান্ড সন অমর সিং ব্র্যাকেটে সিসোদিয়ার রাজপুটস অফ মেওয়ার ক্যাপিটাল চিত্তোর, দে ডিড নট রেকগনাইজ হিজ সুপ্রিমেসি। মানে তারা সোজা বলে দিল, আমরা কারো কাছে মাথা নোয়াব না। দ্যাটস সো ব্যাডাস। এর ফলেই বেজে গেল যুদ্ধের দামামা। সোর্স বলছে দিস রিজাল্টেড ইন ব্যাটল অফ হলদিঘাটি ইন 1576। হ্যাঁ, 1576 সালের বিখ্যাত ব্যাটল অফ হলদিঘাটি। Between Rana Pratap and Mughal army led by Man Singh of Amer. Rana Pratap was defeated but he never surrendered. মানে পুরো একটা অ্যাকশন সিনেমার প্লট। আর এখানে আইরনিটা দেখো, মুঘল আর্মির লিডার ছিলেন কিন্তু আরেক রাজপুত, মানসিং। ওই যে আমেরের সাথে আকবরের রিলেশন তৈরি হলো, মানসিং তো সেই ফ্যামিলিরই। ওয়েট, তার মানে রাজপুতের বিরুদ্ধে রাজপুতকে মাঠে নামানো হলো? এক্স্যাক্টলি, এটাই আকবরের স্ট্র্যাটেজি। রানা প্রতাপ এই যুদ্ধে হারলেও তিনি কখনো সারেন্ডার করেনি। পাহাড়ে জঙ্গলে আত্মগোপন করে যুদ্ধ চালিয়ে গেছেন। হোয়াট আ লেজেন্ড। গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার। তো গাইজ, এর মেমরি হ্যাক হল ৭৬-এর হালদিঘাটিতে রানা প্রতাপ হারলেও কখনো মাথা নোয়ায়নি। 76's হালদিঘাটি ডিফিটেড বাট নেভার সারেন্ডার্ড। পারফেক্ট। এরপর আমরা একটু অন্য টপিকে যাব। সেকশন 2, রিলিজন অ্যান্ড বিলিফস বা ধর্মীয় সমন্বয়। ইয়েস, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। সোর্সে বলছে নিউ রিলিজন প্রোক্লেমড বাই আকবর, দিন এ ইলাহি ব্র্যাকেটে 1581 সাল। 1581। It was based on a synthesis of values and teachings from various religions, including Islam, Hinduism, Jainism, Christianity, and Zoroastrianism. Only Hindu to follow this religion was Birbal. মানে আকবর ওয়াজ লাইক, লেটস ক্রিয়েট আ মেগা কম্বো প্যাক অফ অল রিলিজনস। হ্যাঁ, লিটারেলি তাই। 1581 সালে তিনি এই দিন-এ ইলাহি নিয়ে এলেন, সব ধর্মের বেস্ট জিনিসগুলো নিয়ে একটা সিনথেসিস। বাট ওয়াই? হঠাৎ নতুন ধর্ম কেন? কারণটা খুব প্র্যাকটিক্যাল। আকবর আসলে সব ধর্মের মধ্যে একটা কমন গ্রাউন্ড খুঁজছিলেন। এত বড় সাম্রাজ্য, এত বিভিন্ন ধর্মের মানুষ, হানাহানি হলে তো দেশ চলবে না। রাইট, একটা ইউনিটি দরকার ছিল। একদম। তাই ইসলাম, হিন্দু, জৈন, খ্রিস্টান এবং পার্সিক ধর্মের পজিটিভ ভ্যালুসগুলো নিয়ে তিনি এটা তৈরি করেন। আর মজার ব্যাপার হলো, একমাত্র হিন্দু হিসাবে এই ধর্মে সাবস্ক্রাইব করেছিলেন কে? আমাদের সবার প্রিয় বীরবল। বীরবল ভাই সব জায়গাতেই আছেন। হা হা হা, একদম। সো এই 1581 সালের মেগা কম্বো ধর্মের কনসেপ্টটা ব্রেনে লক করার জন্য মেমোরি হ্যাক হল দিন-এ ইলাহি ইন 81, বীরবল সেড আই অ্যাম দি অনলি ওয়ান। খুব ক্যাচি হয়েছে। আচ্ছা, এবার চলো আমরা আকবরের ফিজিক্যাল লেগেসি দিকে তাকাই। সেকশন 3, আর্কিটেকচার। ও গাইজ, আকবর ওয়াজ বেসিকলি দ্য রিয়েল এস্টেট টাইকুন অফ দ্য মুঘল এরা। তিনি এত ফোর্ট আর মহল বানিয়েছেন যে লিস্ট শেষ হয় না। সত্যি তাই। লিস্টটা বেশ লম্বা। সোর্সে বলছে আর্কিটেকচার বিল্ট বাই আকবর, ফতেপুর সিক্রি 1570 AD in honor of Salim Chishti, bracketed a Sufi saint, and shifted his court from Agra to here. মানে সুফি সন্ত সেলিম চিশতির সম্মানে তিনি আস্ত একটা শহরই বানিয়ে ফেললেন। তারপর আছে আগ্রা ফোর্ট 1565 AD,
লাহোর ফোর্ট 1566 AD। ওয়েট 1565তে আগ্রা, আবার 66তেই লাহোর? মানে লোকটা জাস্ট কনস্ট্রাকশন করেই যাচ্ছিল। তারপর বলছে বলন্দ দরওয়াজা অ্যাট ফতেপুর সিকরি 1573 AD টু কমেমোরেট হিজ ভিক্টরি ওভার গুজরাত এক্সপিডিশন। আর শেষে আলাহাবাদ ফোর্ট 1585 AD। এই কনস্ট্রাকশনের সাথে সাথে ক্যাপিটাল শিফটিংয়ের টাইমলাইনটা কিন্তু খুব ক্রুশাল। সোর্সের ডেটাগুলো দেখো। হ্যাঁ, লেখা আছে ক্যাপিটাল শিফটস 1569 AD জাহাঙ্গীর বন, 1571 AD আগ্রা টু সিক্রি, 1585 AD সিক্রি টু লাহোর, 1598 AD লাহোর টু আগ্রা। মানে আকবর স্মার্টফোনের কভারের মতো রাজধানী চেঞ্জ করতেন। হ্যাঁ, সিরিয়াসলি 71-এ আগ্রা থেকে সিক্রি, 85-এ লাহোর, আবার 98-এ আগ্রা। এর পেছনে কিন্তু স্ট্র্যাটেজিক রিজন ছিল। ধরো সিক্রিতে জলের খুব অভাব দেখা দিল, আবার ওদিকে নর্থ ওয়েস্টে বিদ্রোহ শুরু হলো, তাই বাধ্য হয়ে ফ্রন্টলাইনে মানে লাহোরে যেতে হয়েছিল তাকে। লজিক্যাল। আচ্ছা, সোর্সে আরও কিছু ডিটেলস আছে। অদার মনিউমেন্টস, পঞ্চমহল, সলিম চিশতিস টুম, ব্র্যাকেটে রিডান ইন মার্বেল বাই জাহাঙ্গীর। হ্যাঁ, পরে জাহাঙ্গীর ওটাকে মার্বেল দিয়ে রেনোভেট করেছিল। আর শেষে আছে চারভাগ স্টাইল ইন্ট্রোডিউসড বাই মুঘলস। এই চারভাগ স্টাইলটা কিন্তু মুঘল ল্যান্ডস্কেপিংয়ের সিগনেচার। একটা বিশাল বাগানকে 4টে সমান স্কোয়ারে ভাগ করা হতো, মাঝখান দিয়ে জলের নালা দিয়ে। বিউটিফুল। সো গাইজ, এই রিয়েল এস্টেট প্রজেক্টগুলোর মেমোরি হ্যাক হল আগ্রা 65, লাহোর 66, সিক্রি 70, আলাহাবাদ 85, আকবরস রিয়েল এস্টেট ডায়েরি। দারুণ। আর বুলন্দ দরওয়াজার জন্য? ও হ্যাঁ, গুজরাট জয়ের আনন্দে বুলন্দ দরওয়াজার সাইজ বড় হয়ে গেল। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, এই যে এত বড় সাম্রাজ্য একা তো চালানো সম্ভব না, তাই না? একদমই না। আর সেজন্যই আসছি আমাদের সেকশন 4, দ্য ড্রিম টিম, নবরত্ন। Now let's talk about Akbar's Avengers team. এই 9 জনের টিমটা লিটারালি আনবিটেবল ছিল। সোর্সে নামগুলো আছে নবরত্নাস অফ আকবর, 1 বীরবল অ্যাডমিনিস্ট্রেটর, 2 আবুল ফজল স্কলার অ্যান্ড স্টেটসম্যান, 3 ফাইজি ব্রাদার অফ আবুল ফজল। মানে দুই ভাইই বিশাল স্কলার ছিল। হ্যাঁ, 4 টরদরমাল ফাইন্যান্স মিনিস্টার, ব্র্যাকেটে দশালা বন্দোবস্ত জব্দি, 5 ফকির আজিয়াউদ্দিন, 6 মান সিং মনসবদার গ্র্যান্ডসন অফ ভারমল, 7 তানসেন। মিউজিশিয়ান। তানসেন। 8 আব্দুল রহিম খানে খানা, statesman, Hindi poet, and 9 মুল্লা দো পিয়াজা। মোল্লা দো পিয়াজার নামটা শুনলেই অবশ্য খিদে পেয়ে যায়। হ্যাঁ, আমারও। তো এই 9 জনের একটা দুর্ধর্ষ টিম। টোডরমাল ফিনান্স মিনিস্টার, যিনি হিসাব নিকাশে একদম বস, মানসিং সেনাপতি, আর আব্দুল রহিম খানে খানা হিন্দি কবি। কিন্তু এই লিস্টে তানসেনের ব্যাক স্টোরিটা সবচেয়ে ইন্টারেস্টিং। সোর্সটা পড়ো তো। এখানে বলছে তানসেন অরিজিনালি সার্ভড আন্ডার রাজা রামচন্দ্র সিং, ব্র্যাকেটে তোমার ডাইনেস্টি গোয়ালিয়র। রাইট, মানে তানসেন কিন্তু প্রথম থেকেই আকবরের কাছে ছিলেন না। ওয়েট, রিয়েলি? হ্যাঁ, তিনি গোয়ালিয়রের তোমার রাজবংশের রাজা রামচন্দ্র সিংহের দরবারে ছিলেন। তারপর লেখা আছে অরিজিনাল নেম রামতনু পান্ডে, ব্র্যাকেটে রেওয়া और ग्वालियर घराना, composed ধ্রুপদস, played রুদ্রবীণা और রবাব। তার অরিজিনাল নাম ছিল রামতনু পাণ্ডে। তিনি ধ্রুপদ রচনা করতেন আর বাজাতেন রুদ্রবীণা। এরপর আছে টাইটেল মিয়া, given by আকবর। আকবর started ইবাদতখানা, ব্র্যাকেটে রিলিজিয়াস ডিসকাশন। আকবর তার ট্যালেন্টে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে ভালোবেসে মিয়া ডাকতেন, মিয়া তানসেন। আর ওই ইবাদতখানা ছিল জ্ঞানী গুণীদের নিয়ে ধর্মালোচনার একটা বিশেষ জায়গা। ওয়াও! তো তানসেনকে মনে রাখার মেমরি হ্যাক হল রামতনু পান্ডে হল মিয়া তানসেন, আর তার রবাবের সুরে মুগ্ধ আকবরের ড্রিম টিম। এক্সেলেন্ট। এবার চলো এই স্কলারদের কাজবাজ নিয়ে একটু ডিপ ডাইভ করি। সেকশন 5, লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন বা বই ও অনুবাদ বিভাগ। এটা খুব ইমপ্রেসিভ একটা পার্ট। আকবর নিজে হয়তো পড়তে পারতেন না, কিন্তু বইয়ের প্রতি তার ভালোবাসা আনলিমিটেড। সোর্সে বলছে আবুল ফজল রোট আকবরনামা, ব্র্যাকেটে বায়োগ্রাফি অফ আকবর, দ্যাট হ্যাজ 3 পার্টস। এই 3টে পার্ট খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, ফার্স্ট হলো অ্যানসেস্টার্স, সেকেন্ড হলো রেইন,
আর থার্ড হলো আইনি আকবরী ব্র্যাকেটে অ্যাডমিনিস্ট্রেশন ইন্সপায়ার্ড ফ্রম শের শাহ সুরি। এই আইনি আকবরীতে পুরো মুঘল প্রশাসনের ম্যানুয়াল লেখা আছে। আর ওই যে শেরশাহ সুরি, ওয়েট, শের শাহ সুরি তো হুমায়ুনকে হারিয়েছিল, তাই না? আকবর শত্রুর সিস্টেম কপি করলেন। দ্যাটস দ্য মার্ক অফ এ জিনিয়াস। আকবর ইগো নিয়ে বসে থাকেননি। সিস্টেম ভালো হলে সেটা অ্যাডাপ্ট করতে কোনো দ্বিধা ছিল না তার। প্র্যাকটিক্যালিটি ওভার ইগো, দারুণ। এরপর ট্রান্সলেশন ডিপার্টমেন্টের কথা আছে। আকবর বিল্ড আ ট্রান্সলেশন ডিপার্টমেন্ট ব্র্যাকেটে মক্তব খানা। হ্যাঁ, মক্তবখানা। রামায়ণা ট্রান্সলেটেড টু পার্সিয়ান বাই আব্দুল কাদের বাদায়ুনি। মহাভারতা ট্রান্সলেটেড বাই ফেজি অ্যান্ড আব্দুল কাদের। অ্যারো দিয়ে লেখা রজমনামা। মানে বিশাল মহাভারতকে ফার্সিতে অনুবাদ করে নাম দেওয়া হলো রজমনামা। আর শেষে লীলাবতী বাই ভাস্করাচার্যা কনভার্টেড টু পার্সিয়ান বাই ফেজি। ভাস্করাচার্যের অঙ্কের বই লীলাবতীকেও ফার্সিতে ট্রান্সলেট করলেন ফৈজি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল অফ দিস প্রজেক্ট। Seriously, literally knowledge transfer. Guys, এই ট্রান্সলেশন প্রজেক্টের মেমরি হ্যাক হল মহাভারতা at Maktab Khana became Raznama. What a massive drama. হাহা, নাইস। আচ্ছা, এত বই ট্রান্সলেট হচ্ছে, ফোর্ট বানানো হচ্ছে, এসবের টাকা আসছিল কোথা থেকে? সেটাই তো, লেটস টক মানি। সেকশন 6, ইকোনমি ও ভূমি ব্যবস্থা। ফিন্যান্স মিনিস্টার টোডার মলের রুলস। দাহাশালা বা জপ্তি সিস্টেম। হ্যাঁ, সোর্সে বলছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম দাহাশালা জাপ্তি introduced by টোডার মল ব্র্যাকেটে ফিক্সড বেসড অন অ্যাভারেজ yield অফ পাস্ট 10 years। টোডারমল ভাইসাব নিয়ে এলেন এই দহশালা। 10 মানে 10। গত 10 বছরের ফলনের গড় হিসেব করে ট্যাক্স ঠিক হতো। মানে 1500 শতকে বসে 10 বছরের ডেটা অ্যানালাইসিস, ইটস ক্রেজি। আর জমিরও ক্যাটেগরি ছিল। সোর্সে বলছে 1 পালাজ ব্র্যাকেটে কাল্টিভেটেড রেগুলারলি, 2 পারাউটি ব্র্যাকেটে লেফট আনকাল্টিভেটেড 1 to 2 years। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। পোলাজ মানে সবচেয়ে উর্বর বা ভিআইপি জমি, যেখানে রোজ চাষ হয়। আর পরাউতি হল যাকে মাটির রেস্টের জন্য 1-2 বছরের গ্যাপ দেওয়া হয়। আচ্ছা, তারপর 3 চাচার লেফট ফ্যালো 3 to 4 years and 4 বাঞ্জার আনকাল্টিভেটেড 5 years প্লাস। চাচার হল 3-4 বছরের গ্যাপ, আর বাঞ্জার মানে 5 বছর বা তার বেশি সময় ধরে পতিত জমি। আর লাস্ট লাইনে লেখা আছে হি অ্যাবলিশড জিজিয়া। আকবর এই জিজিয়া কর বাতিল করে সাধারণ মানুষের মন একেবারে জয় করে নিয়েছিলেন। মন জয় করা তো বটে। তো স্টুডেন্টস, এই জমির ক্যাটেগরি মনে রাখার হ্যাক হল পোলাজ ইজ প্রো মানে সবচেয়ে ভালো, পরাউটি নিডস এ পজ মানে 1 থেকে 2 বছর রেস্ট, চাচার টেক্স এ চিলপিল মানে 3 থেকে 4 বছর, অ্যান্ড ব্যাঞ্জার ইজ ব্যারেন মানে 5 বছরের বেশি। ব্রিলিয়েন্ট! পোলাজ, পরাউতি, চাচার, বাঞ্জার, এটার কেউ ভুলবে না। এবার আমরা একেবারে লাস্ট সেকশনে চলে এসেছি, সেকশন 7, অ্যাডমিনিস্ট্রেশন বা মনসবদারি সিস্টেম। ইয়েস, কর্পোরেট র্যাঙ্কিং অফ দ্য মুঘল এরা। হ্যাঁ, একদম তাই। সোর্সে বলছে মনসবদারি সিস্টেম ইন 1571, মনসব মিন্স র্যাঙ্ক অর পজিশন ব্র্যাকেটে স্টেটাস, স্যালারি, নাম্বার অফ সোলজার্স। মানে তোমার পজিশন বা তুমি কত সৈন্য মেনটেন করবে, সেটাই মনসব দিয়ে ঠিক হতো। তারপর লেখা গ্রেডেড অন নিউমেরিক্যাল স্কেল 10 to 5000 ব্র্যাকেটে লেটার রেজ টু 7000 অ্যান্ড 10,000। জাত ইকুয়ালস পার্সোনাল র্যাঙ্ক। হ্যাঁ, র্যাঙ্ক শুরু হতো 10 থেকে, মানে ধরো ফ্রেশার লেভেল। আর জাত বা জ্যাট মানে হলো তোমার ব্যক্তিগত স্টেটাস। গট ইট। কিন্তু এদের স্যালারি কিভাবে দেওয়া হতো? সোর্সে বলছে পেইড ইন জাগিরস ব্র্যাকেটে ল্যান্ড অ্যাসাইনমেন্টস। এই জাগির কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। এদের স্যালারি ক্যাশে নয়, দেওয়া হতো জমির মাধ্যমে। মানে জমিটাই তাদের দিয়ে দেওয়া হতো। না না, জমির মালিকানা দেওয়া হতো না, শুধু ওই জমি থেকে ট্যাক্স তুলে নিজেদের স্যালারি নেওয়ার অধিকার দেওয়া হতো, যাতে কেউ বেশি পাওয়ারফুল হয়ে বিদ্রোহ না করে। জিনিয়াস। আর তারপর বলছে মিলিটারি কমান্ডার্স ইকুয়ালস ফৌজদার্স। রাজা মানসিং হ্যাড আ মানসাব অফ 7000 ব্র্যাকেটে সপ্তাহাজারি। সেনাপতিদের বলা হতো ফৌজদার, আর আমাদের রাজা মানসিংয়ের মনসব ছিল 7000, মানে সপ্তহাজারি। হি ওয়াজ লিটারালি দ্য বস। বাপরে। সো গাইজ, এই সিস্টেমের মেমরি হ্যাক হলো জাত ইজ ইয়োর স্টেটাস হ্যাট অ্যান্ড জাগির ইজ ওয়ের দ্য ক্যাশ ইজ অ্যাট। হা হা, পারফেক্ট রাইম।
তো গাইজ, বাপরে, এত যুদ্ধ, এত বিল্ডিং, এত ট্রান্সলেশন, আকবরের ডেইলি রুটিন তো আমাদের পরীক্ষার রুটিনের চেয়েও টাইট ছিল মনে হচ্ছে। সত্যি তাই। তবে শেষ করার আগে একটা জিনিস ভাবার মতো, একজন মানুষ যিনি নিজে হয়তো ফর্মালি পড়তে পারতেন না, তিনি এত স্কলারদের এক জায়গায় করে একটা বিশাল এম্পায়ার চালালেন। প্রকৃত লিডার আসলে সেই যে নিজের লিমিটেশন বোঝে এবং সঠিক মানুষদের এক টিমে আনতে পারে, তাই না? Fascinating thought to end on. Defeated Miran Bahadur, ruler of Khandesh. ও ওয়াও, মানে আকবর তখনও ফুল ফর্মে। খানদেশের রুলার মিরন বাহাদুরকে তিনি স্রেফ হারিয়ে দিলেন, লাইক আ টোটাল বস। একদম তাই। এর পরের পয়েন্টটা শোনো। In 1601, Akbar carried out his last expeditions in fort of Asirgarh of Khandesh, part of Ahmednagar. আচ্ছা, ১৬০১ সালে আহমেদনগরের আসিরগড় দুর্গ। রাইট। এবং সেখানে বলা আছে, আকবর ওয়ান, however his son জাহাঙ্গীর revolt against him. মানে আকবর দুর্গ তো জিতে নিলেন, কিন্তু এদিকে তার নিজের ছেলেই ঘাড়তাড়ামি শুরু করল। সিরিয়াসলি? হ্যাঁ, বাবা ফিল্ডে কাজ করছে আর ছেলে ঘরে বসে রিভোল্ট বা বিদ্রোহ করছে। ব্যাপারটা কি অনেকটা এমন নয় যে বাবা ফ্যামিলি বিজনেসে প্রসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, আর ছেলে বাবার ক্রেডিট কার্ড নিয়ে শপিং মলে ফুর্তি আর বিদ্রোহ করছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস আ পারফেক্ট অ্যানালজি। তো এই মেসের মধ্যেই সোর্স বলছে হি ডাইড ইন 1605, টুম্ব অফ আকবর ইন সিকান্দ্রা, আগ্রা। তো ১৬০৫ সালে তার মৃত্যু হলো। গাইজ, এই পয়েন্টটা মনে রাখার জন্য আমি একটা দারুণ মেমোরি হ্যাক দিয়ে দিই। মনে মনে বলো, সিকেন্দ্রায় আকবরের সমাধি, আর ছেলে সেলিমের মনে শুধু গদ্দি। হ্যাঁ, সিকান্দ্রায় আকবরের সমাধি আর ছেলে সেলিমের মনে শুধু গদি। এটা খুব ভালো ছিল, তাই না? তো আকবরের মৃত্যুর পর সেই বিদ্রোহী ছেলের সেলিমেরই হাতে এলো ক্ষমতা। কেমন ছিল তার রাজত্ব? বেশ ইন্টারেস্টিং। সোর্স বলছে, অরিজিনাল নেম নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, প্রিন্স সেলিম। সিংহাসনে বসার পর তিনি নাম নিলেন জাহাঙ্গীর। মানে বিশ্বজয়ী। রাইট। আর তার একটা দারুণ কাজ সোর্সে মেনশন করা আছে, এস্টাবলিশড জঞ্জির এ আদল, i.e. চেইন অফ জাস্টিস অ্যাট আগ্রা ফোর্ট ফর সিকার্স অফ রয়্যাল জাস্টিস। জাহাঙ্গীর ওয়াজ নোন ফর হিজ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই প্রিন্স সেলিমই হলেন জাহাঙ্গীর, আর তিনি আগ্রা ফোর্টে একটি আস্ত সোনার শিকল ঝুলিয়ে দিলেন, যার নাম জঞ্জির এ আদল। একদম ডিরেক্ট কানেকশন। মানে কারো জাস্টিস লাগলে সোজা গিয়ে ঘণ্টা বাজাও, একদম ডিরেক্ট কাস্টমার কেয়ার সার্ভিস গাইজ। কিন্তু এর পাশাপাশি তার রাজত্বে একটা মারাত্মক পাওয়ার ডাইনামিক্স ছিল। রোম্যান্সের দিকটা যদি দেখি, ইন 1611 AD হি ম্যারিড মেহরুন নিসা, উইডো অফ শের আফগান, আ পার্সিয়ান নোবলম্যান অফ বেঙ্গল। মেহেরুন নিসা। Right. Later known as Noor Jahan, she was made official Badshah Begum. ওয়াও, অফিসিয়াল বাদশাহ বেগম। হ্যাঁ, এবং সোর্স আরও বলছে, she exercised tremendous influence over the state affairs. Jahangir also issued silver coins in honor of his wife, Meherun Nisa. মানে জাস্ট ভাবো স্টুডেন্টস, ১৬১১ সালে জাহাঙ্গীর মেহেরুন নিসাকে বিয়ে করেন, যিনি পরে নূরজাহান নামে পরিচিত হন। তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন অফিসিয়াল বাদশাহ বেগম। স্টেট অ্যাফেয়ার্সে তার মারাত্মক প্রভাব ছিল, এমনকি জাহাঙ্গীর তার নামে রূপোর কয়েনও ইস্যু করেছিলেন। She was the ultimate boss lady of the Mughal era. একদম তাই। কিন্তু এরপরে সোর্সে আরেকজন রানীর কথা বলা আছে। হি অলসো ম্যারিড মানমতি বাই, অলসো নোন অ্যাজ জগৎ গোসাই, হু ওয়াজ আ রাঠোর প্রিন্সেস। আচ্ছা, দে গেভ বার্থ টু সন প্রিন্স খুররম, অলসো নোন অ্যাজ শাহজাহান। তার মানে এই মানমতি বায়ের ছেলেই হলেন প্রিন্স খুররম, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ শাহজাহান। এক্স্যাক্টলি। তো গাইজ, এই পুরো কমপ্লেক্স রিলেশনশিপ মনে রাখার জন্য আজকের সেকেন্ড মেমোরি হ্যাকটা নাও। নূরজাহানের হাতে পাওয়ার, সেলিম শুধু নামে টাওয়ার। হাহা, সেলিম শুধু নামে টাওয়ার। আচ্ছা, রোম্যান্স আর বিচারের পাশাপাশি জাহাঙ্গীরের আমলে আর্কিটেকচার আর ফরেন রিলেশনস কেমন ছিল? ও, সেটাও খুব ফ্যাসিনেটিং। সোর্সে একটা দারুণ লাইনে বলা আছে, দ্য টুম্ব অফ এতিমাদ উদ্দৌলা, built by Noorjahan in fond memory of her father, inlaid with pietra dura decoration, is located in Agra. আচ্ছা, এই পিয়েত্রা ডিওরা ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই না? হ্যাঁ গাইজ, পিয়েত্রা ডিউরা টেকনিকটা হচ্ছে পাথরের ওপর পাথরের নকশা করা, মানে একদম 3D আর্টওয়ার্কের মতো। নূরজাহান তার বাবার স্মৃতিতে এটি বানান।
আর এর পাশাপাশি আরও কিছু মনিউমেন্ট আছে। সোর্স বলছে দ্য সারাই অফ নূর মাহাল ইজ আ সেন্ট্রালি প্রোটেক্টেড মনিউমেন্ট অফ ইন্ডিয়া। ইট ইজ সিচুয়েটেড ইন পাঞ্জাব, কনস্ট্রাক্টেড আন্ডার দ্য পেট্রোনেজ অফ নূর জাহান। আচ্ছা, এবং তারপর লেখা আছে জাহাঙ্গীর বিল্ট মোতি মসজিদ ইন লাহোর অ্যান্ড হিজ মজুলিয়াম অ্যাট শাহদারা লাহোর। তো আমরা দেখছি পাঞ্জাবে সরাই অফ নূরমহল আর লাহোরে জাহাঙ্গীরের নিজের সমাধি তৈরি হচ্ছে। বেশ ভালোই কাজ চলছিল। হ্যাঁ, এবার আসি একটু পলিটিক্স আর ব্রিটিশদের এন্ট্রিতে। রাইট, প্রথমে লোকাল পলিটিক্স। আমর সিং অফ মেওয়ার অ্যাকসেপ্টেড দ্য সুজারেন্টি অফ জাহাঙ্গীর। আচ্ছা, মেওয়ারের রুলার বশ্যতা স্বীকার করল। হ্যাঁ, কিন্তু আসল টুইস্টটা এরপর। In 1608 AD, he was visited by William Hawkins, a representative of British East India Company, and was given mansab of 400. ও, মানে 1608 সালে আসলো উইলিয়াম হকিন্স, আর জাহাঙ্গীর তাকে একদম ভিআইপি পাস, মানে মানসাব অফ 400 দিয়ে দিলেন। Exactly. আর এর কয়েক বছর পর, in 1615 AD, Sir Thomas Roe, an ambassador of King James I of England, came to his court. আচ্ছা, থমাস রো আসলো 1615-তে। এবং ফাইনালি, জাহাঙ্গীর granted English to establish a port in Surat. মানে সুরাটে পোর্ট বানানোর ডিল ফাইনাল করে ফেলল। হ্যাঁ। আচ্ছা গাইজ, একটা জিনিস ভাবো, এই হকিন্স আর থমাস রো কি আজকে যুগের কর্পোরেট লবিসদের মতো নয়, যারা বসের মন জয় করে বড় প্রজেক্ট বাগিয়ে নেয়? হা, একদম তাই। কর্পোরেট লবিস্ট। তো স্টুডেন্টস, এটা মনে রাখার মেমোরি হ্যাকটা হলো 1608-এ হকিন্স পেল মনসব, 1615-তে থমাস রো এসে করে নিল সব। থমাস রো করে নিল সব। ব্রিলিয়েন্ট। তো সবকিছু তো ভালোই চলছিল, কিন্তু মুঘল সাম্রাজ্যে একটু ড্রামা না থাকলে কি চলে? একদমই না, একটু রেবেলিয়ন তো লাগবেই। হ্যাঁ, সোর্স বলছে হি ক্যাপচার্ড আ পার্ট অফ আহমদনগর, মালিক আম্বার সিডেড হিম দ্য টেরিটরি অফ বালাঘাট। কিন্তু এরপরই শাহজাহান এন্ড মাহাবত খাঁ, কমান্ডার, রিভোল্টেড এগেনস্ট হিম। ও মাই গড গাইজ, কর্মা ইজ রিয়েল। জাহাঙ্গীর যেমন তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এবার তার ছেলে শাহজাহান এবং কমান্ডার মাহাবত খাঁ তার বিরুদ্ধেই রিভোল্ট করল। হিস্ট্রি রিপিটিং ইটসেলফ। কিন্তু পরের পয়েন্টটা একটু সিরিয়াস। হি এক্সিকিউটেড ফিফথ শিখ গুরু, গুরু অর্জুন দেব, বিকজ হি গেভ রেফিউজ টু জাহাঙ্গীর সান খুসরাও। একটু দাঁড়াও গাইজ, এটা কিন্তু একটা ম্যাসিভ কন্ট্রাডিকশন। মানে যিনি জাস্টিসের জন্য চেইন অফ জাস্টিস ঝোলালেন, তিনি আবার রাজনৈতিক কারণে এমন চরম শাস্তি দিলেন। পঞ্চম শিখ গুরু, গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেয়া হল কারণ তিনি জাহাঙ্গীরের আরেক বিদ্রোহী ছেলে খসরুকে আশ্রয় দিয়েছিলেন। একদম ঠিক। পলিটিক্স আর জাস্টিস সবসময় এক রাস্তায় হাঁটে না। যাই হোক, এরপর বলা হচ্ছে হি ওয়াজ ব্যারিড ইন লাহোর। লাহোরে সমাধি দেওয়া হলো। এবং লেখালেখির দিক দিয়ে মেমোয়ার্স রিটেন। জাহাঙ্গীর রোট হিজ অটোবায়োগ্রাফি তুজুকে জাহাঙ্গীরি ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে ফার্সি ভাষায় নিজের আত্মজীবনী। হ্যাঁ, আর বায়োগ্রাফি মাতুমিদ খান রোট দ্য বায়োগ্রাফি অফ জাহাঙ্গীর, নোন অ্যাজ ইকবালনামা এ জাহাঙ্গীরি। আচ্ছা, তো এই ড্রামাগুলো মনে রাখার মেমোরি হ্যাক হলো বাবার মতো ছেলেও ঘাড় তেড়া, তুজুকি জাহাঙ্গীরিতে সব লেখা খাড়া। সব লেখা খাড়া। তো এবার এন্ট্রেন্স নিচ্ছেন মুঘল ইতিহাসের সবচেয়ে বড় রোম্যান্টিক এবং আর্কিটেক্ট শাহজাহান। রাইট, শাহজাহান 1628 AD টু 1658 AD। সোর্সে বলা আছে মাদার জগৎ গোসাই, ডটার অফ রাজা উদয় সিং, এবং হি ইজ বেস্ট নোন ফর হিজ ডেকান অ্যান্ড ফরেন পলিসিস। মানে তার ডেকান বা দাক্ষিণাত্য পলিসি বেশ ফেমাস ছিল। কিন্তু সবচেয়ে ফেমাস তো অন্য কারণে। সোর্স বলছে ওয়াইফ মুমতাজ মাহাল died in 1631, 3 years after Shahjahan's accession to the throne. Original name Arzumand Bano Begum. আচ্ছা, সিংহাসনের বসার মাত্র 3 বছর পরই স্ত্রী মারা যান। হ্যাঁ, খুব ট্র্যাজিক একটা লাভ স্টোরি। আর এরপরই শাহজাহান built Taj Mahal in her memory in Agra in 1632 AD to 1653 AD. মানে 1632 থেকে 1653 সাল পর্যন্ত। রাইট, এবং উস্তাদ আহমেদ লাহোরি was the main architect of Taj Mahal. গাইজ, এটা নিয়ে একটু ক্রিটিক্যালি ভাবো। তাজমহল তো দারুণ রোমান্টিক, তাই না? কিন্তু 21 বছর ধরে একটা মেগা প্রজেক্ট চালাতে সাম্রাজ্যের ইকোনমির ওপর কতটা চাপ পড়েছিল একবার ইমাজিন করো। সত্যি বিশাল খরচের ব্যাপার ছিল। তো মেমোরি হ্যাকটা দিয়ে দিই, মুমতাজের আসল নাম আরজুমন্দ। তাজমহল বানিয়ে শাহজাহানের হলো আনন্দ। বেশ মজার। কিন্তু শাহজাহান শুধু তাজমহল বানিয়ে বসে থাকেননি,
তিনি রাজ্য বেশ শক্ত হাতে সামলেছেন। একদম, সোর্সে বলা আছে 1632 এডি হি ডিফিটেড পর্তুগিজ। মানে ১৬৩২ সালে পর্তুগিজদের হারালেন। হ্যাঁ, এবং ইন 1637 এডি হি কমপ্লিটলি অ্যানেক্সড আহমদনগর, মানে আহমদনগর পুরোপুরি দখল করে নিলেন। একদম অ্যাকশন হিরো ভাইবস। রাইট। আর এই সময় কিন্তু অনেক ফরেন ট্রাভেলার্সরা আসত। সোর্স বলছে হিজ রেইন ইজ ডিসক্রাইবড বাই ফ্রেঞ্চ ট্রাভেলার্স বার্নিয়ে, অলসো আ ফিজিশিয়ান, ট্যাভার্নিয়ার হি ভিজিটেড আ টোটাল অফ 6 টাইমস, অ্যান্ড ইটালিয়ান ট্রাভেলার নিকোলি মানুচি। ওয়াও, মানে সেকালের ফরেন ব্লগাররা, ফরাসি বার্নিয়ার যিনি ডাক্তার ছিলেন আর টাভার্নিয়ার যিনি 6 বার এসেছিলেন, সাথে ইতালির মানুচ্চি। হ্যাঁ, তারা মুঘল সাম্রাজ্যের রিভিউ লিখে বইও বের করেছিলেন। বার্নিয়ে রোট ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এবং ট্যাভার্নিয়ে রোট ট্রাভেলস ইন ইন্ডিয়া। দারুণ। এবার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে একটা পয়েন্ট আছে। হি ইন্ট্রোডিউসড নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কল্ড চাকলা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নতুন ইউনিট চাকলা। কিন্তু স্টুডেন্টস সবই পারফেক্ট ছিল না। সোর্সে একটা ডার্ক রিয়ালিটির কথা বলা আছে। পিটার মুন্ডি ডিসক্রাইবড ফ্যামিন দ্যাট অকার্ড ডিউরিং হিজ রেইন। ওহ, ট্রাভেলার পিটার মান্ডি সে সময়ের এক ভয়ঙ্কর ফেমিন বা দুর্ভিক্ষের কথা লিখেছেন। এটা বেশ স্যাড একটা পয়েন্ট। হ্যাঁ, মানে একদিকে তাজমহল তৈরি হচ্ছে, অন্যদিকে দুর্ভিক্ষ। চরম কন্ট্রাস্ট। কিন্তু এত কিছুর পরও সোর্স বলছে হিজ রেইন ইজ সেড টু হ্যাভ মার্কড পিনাকল অফ মুঘল ডাইনাস্টি। মানে পিনাকেল বা সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, এবং হি ইজ নোন টু হ্যাভ প্রমোটেড আর্ট, কালচার অ্যান্ড আর্কিটেকচার। আর্ট আর কালচারের প্রমোশন। রাইট, যার প্রমাণ আমরা পাই দুটো বিশেষ জায়গায়। ফিগ 12, দিওয়ানে আম ইন আগ্রা, ওয়ার কমন পিপল গ্যাদার্ড, আচ্ছা। এবং ফিগ 13, দিওয়ানে খাস ইন দিল্লি, ওয়ার অল দি ইম্পর্টেন্ট পিপল, কিং অ্যান্ড নোবিলিটি স্যাট। গাইজ, এটা একটা মজার অ্যানালজি দিয়ে বোঝায়। দেওয়ানিয়াম হল সবার জন্য ওপেন ফেসবুক বা টুইটার থ্রেড, যেখানে সবাই জড়ো হয়। হাহা, রাইট। আর দেওয়ানে খাস হল একদম প্রাইভেট, হাই সিকিউরিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, শুধু এলিটদের জন্য। পারফেক্ট, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো লাস্ট মেমরি হ্যাকটা হল ফরাসি বার্নিয়ার আর তাওয়ার্নিয়ার চাকলা বানিয়ে শাহজাহান হলেন প্রিমিয়ার। এক্সেলেন্ট। তো স্টুডেন্টস, একটু ভেবে দেখো গাইজ, শাহজাহানের রাজত্বকে বলা হচ্ছে পিনাকল বা স্বর্ণযুগ, কারণ তখন তাজমহলের মতো আর্কিটেকচার তৈরি হচ্ছে, কিন্তু একই সময়ে পিটার মান্ডি লিখছেন ভয়াবহ দুর্ভিক্ষের কথা। তাহলে কি সাম্রাজ্যের এই সর্বোচ্চ চূড়াতেই লুকিয়েছিল পতনের বীজ? অতিরিক্ত খরচার কারণেই কি পরে মুঘলদের অর্থনীতি দুর্বল হতে শুরু করে? থিঙ্ক অ্যাবাউট ইট। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা মুঘল সাম্রাজ্যের সীমানা বিস্তার নিয়ে আগে অনেক কথা বলেছি, কিন্তু শাহজাহানের আমলে এসে ফোকাসটা যেন পুরোপুরি শিফট হয়ে গেল। শাহজাহান ওয়াজ বেসিকলি দি আল্টিমেট রিয়েল এস্টেট ডেভেলপার অফ মিডিভাল ইন্ডিয়া, যিনি শুধু আল্ট্রা প্রিমিয়াম প্রজেক্টসে ডিল করতেন। হ্যাঁ, এই রিয়েল এস্টেট অ্যানালজিটা একদম পারফেক্ট, কারণ শাহজাহানের সময়টাকে মুঘল সাম্রাজ্যের দ্য ব্লিং এরা বলা যেতে পারে। উনি সাম্রাজ্যের সীমানা বাড়ানোর চেয়ে সাম্রাজ্যের জাঁকজমক এবং ব্র্যান্ডিংয়ের দিকে বেশি মন দিয়েছিলেন। ট্রু। ঐতিহাসিক রেকর্ড ঘাটলে প্রথমেই দুটো খুব ইম্পর্ট্যান্ট স্থাপত্যের কনসেপ্ট সামনে আসে। একটা হলো দিওয়ানি আম, মানে হল অফ পাবলিক অডিয়েন্স, আর অন্যটা দিওয়ানি খাস বা হল অফ প্রাইভেট অডিয়েন্স। রাইট। আর এখানে একটা দারুণ ট্রিকি পয়েন্ট আছে, যেটা অনেক সময় স্টুডেন্টদের মধ্যে কনফিউশন তৈরি করে। হ্যাঁ, ওই আকবরের ব্যাপারটা। একদম। এই দুটো বিল্ডিংয়ের কনসেপ্ট কিন্তু মূলত শুরু করেছিলেন আকবর আগ্রা ফোর্টে, কিন্তু শাহজাহান এসে এগুলোতে এক্সট্রা গ্ল্যামার যোগ করলেন, পুরো ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ করে দিলেন। আর সবথেকে বড় শিফটটা আসে ১৬৩৮ সালে, তাই না? ঠিক তাই। ১৬৩৮ সালে শাহজাহান যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে শিফট করলেন, যেটাকে আমরা শাহজাহানাবাদ বা আজকে রেড ফোর্ট হিসেবে জানি। হ্যাঁ, লালকেল্লা। রাইট। তখন তিনি দিল্লিতেও নতুন করে এই দিওয়ানি আম এবং দিওয়ানি খাস তৈরি করেন। এর পেছনে সাইকোলজিটা ছিল বেসিক্যালি ক্ষমতার চরম প্রদর্শন। এক্স্যাক্টলি। আর স্টুডেন্টসদের এটা মনে রাখার জন্য একটা দারুণ ফান হ্যাক আছে। আমি সবসময় এভাবে মনে রাখি যে আম মানে ম্যাঙ্গো পিপল বা সাধারণ মানুষের বসার জায়গা, আর খাস মানে একদম ভিআইপি লাউঞ্জ। হ্যাঁ, ভিআইপি লাউঞ্জ, দারুণ। যেখানে শুধু রাজা আর তার ইনার সার্কেলের স্পেশাল মন্ত্রীরা বসতেন।
তো এই ভিআইপি লাউঞ্জ থেকে এবার চলো আমরা মুঘল আর্কিটেকচারের সবচেয়ে আইকনিক সৃষ্টিগুলোর দিকে তাকাই, তাজমহল এবং আগ্রা ফোর্টের মুসমনবার্জ। ও মাসমেন বোর্জ। হ্যাঁ, এই দুটো জায়গার সাথে শাহজাহানের জীবনের সবচেয়ে বড় রোম্যান্স এবং সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি জড়িয়ে আছে। ইমোশনাল কন্ট্রাস্টটা জাস্ট ভাবলে কেমন একটা লাগে। একদিকে ভালোবাসার প্রতীক হিসেবে মার্বেলের ওই বিশাল তাজমহল তৈরি করলেন, যেটা বানাতে বছরের পর বছর সময় লেগেছিল। রাইট। আর অন্যদিকে নিজের জীবনের শেষ ৮টা বছর তাকে কাটাতে হলো আগ্রা ফোর্টেরই একটা টাওয়ারে বন্দি অবস্থায়। মাসমানবোর্জ, যেটা জাসমিন টাওয়ার নামেও পরিচিত। এবং সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা কি জানো? যে ছেলেটার জন্য তিনি এত কিছু করলেন, সেই ছেলে অরঙ্গজেবই তাকে এখানে বন্দি করে রেখেছিল। ওই জ্যাসমিন টাওয়ারের জানালা দিয়ে শাহজাহান সারাদিন শুধু তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। ওয়েট, রিয়েলি? সারাদিন ওখান থেকেই দেখতেন? হ্যাঁ, এটা শুধু ফিজিক্যাল ইমপ্রিজনমেন্ট ছিল না, এটা ছিল একটা মারাত্মক সাইকোলজিক্যাল টর্চার। পৃথিবীর সবচেয়ে ধনী সম্রাট হয়েও তিনি সম্পূর্ণ অসহায় ছিলেন। ইটস ট্রুলি হার্টব্রেকিং। আর এই মর্মান্তিক পরিণতিটা সহজে মনে রাখার জন্য আমাদের কাছে একটা মেমোরি হ্যাক আছে। স্টুডেন্টরা জাস্ট মনে রাখবে, মাসমান শুনতে অনেকটা মনুষ্যমান অভিমানের মতো। এখানেই বসে অভিমানী শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুব সুন্দর হ্যাক। তো এই যে ঐশ্বর্যের কথা বললে, শাহজাহানের স্থাপত্যের আরেকটা সিগনেচার স্টাইল নিয়ে এখানে কথা বলা জরুরি। ঐতিহাসিক দলিলে একটা স্পেশাল ডেকোরেশন আর্ট বা নকশার কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, যার নাম পিয়েত্রা দুরা। ও পিয়েত্রাদুরা। স্টুডেন্টরা কিন্তু এটা গুলিয়ে ফেলে অনেক সময়। এটা কিন্তু কোনো সাধারণ পেন্টিং নয়। একদমই না। সাদা মার্বেল পাথর খোদাই করে তার ভেতরে দামি দামি রঙিন সেমি প্রেশাস পাথর বসিয়ে ফুলের নকশা করা হতো। আই ক্যান্ট ইভেন ইম্যাজিন দ্য লেভেল অফ ক্রাফটসম্যানশিপ। ইট ওয়াজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি। আর ঠিক এই কারণেই পিয়েত্রা দুরা শাহজাহানের রাজত্বকালে চরম জনপ্রিয়তা পায়। এটা ছিল ওয়েলথ শো অফ করার আল্টিমেট টুল। এর সাথেই আর একটা চোখ ধাঁধানো প্রজেক্টের কথা রেকর্ডে পাওয়া যায়, সেটা হলো শীষমহল। মানে পুরো আয়না দিয়ে মোড়ানো একটা আস্ত রাজপ্রাসাদ। এর মেকানিজমটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, সিরিয়া থেকে উত্তল আয়না আনা হয়েছিল। রাইট। সিরিয়া থেকে আনা অসংখ্য কনভেক্স বা উত্তল আয়না দিয়ে পুরো দেওয়াল আর ছাদ মুড়ে দেওয়া হয়েছিল। জাস্ট ইম্যাজিন, একটা মোমবাতি জ্বালালে সেই আলো হাজার হাজার আয়নায় রিফ্লেক্ট হয়ে পুরো ঘরটাকে তারা আর আকাশের মতো বানিয়ে দিত। ইট ওয়াজ বেসিক্যালি আ 17th সেঞ্চুরি ইমার্সিভ ভিআর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ভিআর এক্সপিরিয়েন্স, পারফেক্ট। আর এটা মনে রাখার হ্যাক হল, পিতে পিয়েত্রা, পিতে পাথর, আর শীষমহল মানে হল সেকালের মিরর সেলফির জোন। মানে ওই যুগে স্মার্টফোন থাকলে শেহজাদিরা ওখানেই সবচেয়ে বেশি সেলফি তুলত। ব্যাপারটা মজার হলেও টেকনিক্যালি একদম সত্যি। কিন্তু শাহজাহানের এই জাঁকজমকের লিমিট এখানেই শেষ নয়। আমাদের আলোচনায় এবার আসছে পিকক থ্রোন বা ময়ূর সিংহাসন এবং বিশ্ববিখ্যাত কোহিনুর ডায়মন্ড। এই জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সোর্সে বলছে ময়ূর সিংহাসনটা একটা এলিভেটেড পার্ট বা উঁচু বেদির ওপর বানানো হয়েছিল। আর জানো এতে কতটা সোনা লেগেছিল? হ্যাঁ, ফিগারটা তো বিশাল। রাফলি 1100 কেজি গোল্ড, মানে 1 টনেরও বেশি সলিড সোনা। এবং শুধু সোনা নয়, ওই সিংহাসনেই বসানো ছিল ইতিহাসের সবচেয়ে বড় হীরা কোহিনুর। এই সিংহাসনটা এত উঁচুতে বানানোর কারণ ছিল, রাজা যখন বসবেন তখন তাকে যেন ঈশ্বরের মতো ধরাছোঁয়ার বাইরে মনে হয়। ওয়াও, পাওয়ার প্লে। হ্যাঁ, বাট হিস্ট্রি ইজ ব্রুটাল। এত সম্পদ মুঘলরা বেশি দিন ধরে রাখতে পারেনি। 1739 খ্রিস্টাব্দে, মানে শাহজাহানের মৃত্যুর অনেক পরে, পারস্যের রাজা নাদির শাহ ভারত আক্রমণ করেন। আর এসে পুরো ময়ূর সিংহাসন আর কোহিনুর হীরা লুট করে নিয়ে যান। মানে লিটারালি পুরো ট্রেজারি খালি। সো মেমরি হ্যাক টাইম। 1739-এ নাদির শাহ এসে বলল, ম্যাহু ডন, আর 1100 কেজি সোনানি ভোকাট্টা। ভোকারটা একদম। আচ্ছা, শাহজাহানের চ্যাপ্টারের লাস্ট যে মাস্টারপিস আর্কিটেকচারটার কথা আমাদের সোর্সে আছে, সেটা হলো আগ্রা ফোর্টের মতি মসজিদ। হ্যাঁ, পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি এই অসাধারণ সুন্দর মসজিদটি বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
এটা ক্যাজুয়ালি মনে রাখার ট্রিক হলো আগ্রার মতি মার্বেলের জ্যোতি। দারুণ। তো এতক্ষণ আমরা দেখলাম শাহজাহান কতটা সম্পদ আর সৌন্দর্যের মধ্যে ডুবেছিলেন, কিন্তু এখানে একটা বিশাল লজিক্যাল গ্যাপ তৈরি হয় যদি আমরা পুরো দৃশ্যটাকে একটা বড় ক্যানভাসে দেখি। হুম। এত সোনা, এত হীরা, এত বিশাল সেনাবাহিনী যার কাছে, সে কিভাবে নিজের শেষ বয়সে জেলে গেল? এই পতনটা তো একদিনে হয়নি। Exactly my question. This brings us to the core of Mughal family politics. মানে চরম সম্পদই মনে হয় চরম শত্রুতার জন্ম দেয়। রাজ পরিবারের ভেতরের অবস্থাটা আসলে কেমন ছিল তখন? এর উত্তর লুকিয়ে আছে সেই সময়কার অফিসিয়াল ইতিহাস বা রাজকীয় ডায়েরিতে। শাহজাহানের আমলে একটা বই লেখা হয়েছিল যার নাম পাদশাহনামা বা বাদশাহনামা, আর এটা লিখেছিলেন আব্দুল হামিদ লাহোরি। আচ্ছা, এটা মূলত ছিল মুঘল দরবারের পিআর বা পাবলিক রিলেশনস ডকুমেন্ট। রাইট। এটা মনে রাখার সহজ উপায় হল আব্দুল হামিদ লাহোরি লিখে রাখলেন বাদশার ডায়েরি। এই ডায়েরিতে রাজবংশের গ্লোরিফিকেশন থাকলেও ভেতরে ভেতরে যে পলিটিক্যাল টেনশন বাড়ছিল সেটা আর চাপাত থাকেনি। একদম। ১৬৫৭ খ্রিস্টাব্দে এসে গেমটা পুরো পাল্টে গেল। শাহজাহানের শরীর খারাপ হতে শুরু করল, আর তার অসুস্থতার খবর ছড়াতেই তার ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে শুরু হলো ভয়ঙ্কর লড়াই, যাকে ইতিহাসে ওয়ার অফ সাকসেশন বা উত্তরাধিকারের যুদ্ধ বলা হয়। এই রেসে মূলত তিনজন ক্যান্ডিডেট ছিল, দারা শিখো, অরঙ্গজেব এবং মুরাদ বক্স। আর এখানেই শাহজাহান একটা স্ট্র্যাটেজিক ভুল করে ফেললেন। তিনি আনুষ্ঠানিকভাবে বড় ছেলে দারা শিকোহকে উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলেন এবং তাকে একটা বিশাল উপাধিও দিলেন। হ্যাঁ, উপাধিটা ছিল শাহজাদায়ে বুলন্দ ইকবাল, মানে প্রিন্স অফ হাই ফরচুন। ঠিক। দারা শিকোহ দর্শন এবং কালচারে ভীষণ আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু ফিল্ডে ঔরঙ্গজেবের মতো দুর্ধর্ষ সেনাপতি তিনি ছিলেন না। সো বেসিক্যালি টাইটেল অনেক বড়, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাটলফিল্ড এক্সপিরিয়েন্স ঔরঙ্গজেবের থেকে কম। তাই উপাধি পেলেও তার ভাগ্য কিন্তু সহায় হলো না। হ্যাকটা হলো হাই ফরচুন তো হলো, কিন্তু কপাল আর খুলল না। দারা হলো বেচারা, আর গেম জিতে নিল ঔরঙ্গজেব। জুলাই ১৬৫৮ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শেষ পর্যন্ত বিজয়ী হয়ে উঠলেন, আর সিংহাসনে বসেই তিনি যে কাজটা করলেন সেটা মুঘল ইতিহাসে আগে কখনো হয়নি। তিনি তার নিজের বাবাকেই আগ্রা ফোর্টে বন্দী করে ফেললেন। গেম অফ থ্রোনসের রিয়েল লাইফ ভার্সন একদম। শাহজাহান ১৬৫৮ সালে বন্দী হলেন এবং ৮ বছর জেলে থাকার পর ১৬৬৬ খ্রিস্টাব্দে সেই বন্দিদশাতেই মারা যান। হ্যাঁ, অত্যন্ত করুণ পরিণতি। পরে তাকে তাজমহলে তার প্রিয় স্ত্রী মুমতাজের কবরের পাশেই সমাহিত করা হয়। মেমোরি হ্যাক: ১৬৫৮তে জেল, ১৬৬৬তে বেল, মানে মৃত্যু দিয়েই তার চিরস্থায়ী মুক্তি ঘটেছিল। এই যে ক্ষমতার হাতবদলটা হলো, এটা কিন্তু শুধু একটা রাজার বদলে আরেকজন রাজার আশা ছিল না। এটা ছিল মুঘল সাম্রাজ্যের পুরো আইডিওলজি বা দর্শনের একটা বিশাল শিফট। নিজের বড় ভাইকে মেরে আর বাবাকে জেলে পাঠিয়ে ঔরঙ্গজেব সিংহাসনে বসলেন। ওকে, ওয়েট, লেট মি পুশ ব্যাক আ লিটল হিয়ার। ঔরঙ্গজেবকে সবসময় একটা ভিলেন হিসেবে পোর্ট্রে করা হয়। সো বেসিকলি শিল্প আর কালচারের দিকে তার কোনো ইন্টারেস্ট ছিল না, জাস্ট হার্ডকোর এক্সপ্যানশন অ্যান্ড স্ট্রিক্ট রুলস। এটা খুব কমন একটা ধারণা। হ্যাঁ, মানে এর পেছনে কি শুধু তার কট্টর মানসিকতাই দায়ী ছিল, নাকি অন্য কোনো কারণও ছিল? দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঔরঙ্গজেবকে শুধু ভিলেন বললে ইতিহাসের অনেক বড় একটা ইকোনমিক ফ্যাক্টর মিস হয়ে যায়। ইকোনমিক ফ্যাক্টর? হ্যাঁ, শাহজাহান তাজমহল, ময়ূর সিংহাসন আর বিশাল সব স্থাপত্য বানিয়ে রাজকোষ বা ট্রেজারি প্রায় খালি করে ফেলেছিলেন। ঔরঙ্গজেব সিংহাসনে বসে দেখলেন ফান্ড নেই। ও, আই সি। তাই পূর্বপুরুষদের এই জাঁকজমক, শিল্প বা কোটি কোটি টাকার ইমারত বানানোকে তিনি শুধু অপছন্দই করতেন না, প্র্যাকটিক্যালি অ্যাফোর্ডও করতে পারতেন না। তার ফোকাস ছিল শুধুমাত্র সাম্রাজ্যের বিস্তার এবং চরম কড়া নিয়মকানুন প্রতিষ্ঠা করে কন্ট্রোল ধরে রাখা। মেক সেন্স। চলো তার ভিক্টরিগুলো একটু দেখি। ১৬৫৮ সালে দারা শিকোহকে তিনি বেশ কয়েকটা যুদ্ধে হারিয়েছিলেন। দারাকে সাহায্য করেছিল যশোবন্ত সিং, কিন্তু লাভ হয়নি। ঔরঙ্গজেব দারাকে ধারমাত, শামুগাড় এবং বারাণসীর দেওরাই যুদ্ধে পরাজিত করেন। এই তিনটে যুদ্ধ জয় করার পর ঔরঙ্গজেব দিল্লিতে নিজের রাজ্যাভিষেক সম্পন্ন করেন এবং একটা নতুন উপাধি ধারণ করেন, আলমগীর, যার অর্থ হল বিশ্বজয়ী।
এই উপাধিটাই প্রমাণ করে যে তার লক্ষ্য ছিল সীমাহীন ক্ষমতা। এই তিনটে পরপর যুদ্ধের নাম মনে রাখা একটু কঠিন হতে পারে স্টুডেন্টসদের জন্যে। সো হিয়ার ইজ দ্য মেমোরি হ্যাক। DSD, ধর্মাত সামুগার দেওরায়, দাঁড়াভাই এবার তুই বাড়ি যা। হা, দাঁড়া ভাই বাড়ি যা, নাইস। এরপর অরঙ্গজেব তার কঠোর নীতির একটা ভয়ঙ্কর উদাহরণ স্থাপন করলেন। তিনি শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে বন্দী করেন, কারণ গুরু তেগ বাহাদুর ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এবং এর পরিণতিতে অরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেন। ধর্ম পালনের অধিকার নিয়ে শিখদের নবম গুরুর এই আত্মত্যাগ ইতিহাসের একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট ঘটনা। এটা শুধুমাত্র একটা রিলিজিয়াস কনফ্লিক্ট ছিল না, একদমই না। এটা ছিল স্টেটের অ্যাবসলিউট পাওয়ারের বিরুদ্ধে একটা রুখে দাঁড়ানোর চেষ্টা। স্টুডেন্টসদের জন্য হ্যাকটা হল নবম গুরু তেগ বাহাদুর। তেগ মানে তলোয়ার, তিনি মাথা দিলেন কিন্তু ধর্ম ছাইলেন না। নর্থের দিকটা ক্লিয়ার করার পর অরঙ্গজেবের চোখ পড়ল সাউথ ইন্ডিয়ার দিকে। ডেকান বা দাক্ষিণাত্য জয় করার একটা অদম্য, প্রায় অবসেসিভ নেশা ছিল তার। আচ্ছা। ১৬৮৬ খ্রিস্টাব্দে তিনি বিজাপুর অধিকার করেন এবং ঠিক তার পরের বছর ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকুণ্ডা দখল করে নেন। সাউথ ইন্ডিয়ায় এই আগ্রাসী সাম্রাজ্য বিস্তার কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের একটা অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় পড়ে। কারণ ওই দূরবর্তী অঞ্চলগুলো কন্ট্রোল করতে গিয়ে প্রচুর রিসোর্স নষ্ট হচ্ছিল। একদম ঠিক পয়েন্ট ধরেছ। এই সাল দুটো খুব সহজে মনে রাখা যায়। ৮৬তে বিজাপুর, ৮৭তে গোলকুণ্ডা, সব জায়গায় অরঙ্গজেবের ডন্ডা। এই রিসোর্স নষ্ট হওয়ার পয়েন্টটার সাথেই কিন্তু তার রিলিজিয়াস পলিসিস বা ধর্মীয় নীতিগুলো গভীরভাবে যুক্ত। অরঙ্গজেব চরম কট্টর নিয়মকানুন চালু করেছিলেন। তিনি মুহতাসিবস নামের এক ধরনের অফিসার নিয়োগ করেছিলেন। মুহতাসিবস মানে আজকের দিনে যাকে আমরা মরাল পুলিশিং বলি, তাই তো? একদম তাই। সমাজে মানুষজন ইসলামিক আইন মেনে চলছে কিনা সেটা তদারকি করাই ছিল এই রিলিজিয়াস অফিসারদের কাজ। এছাড়া তিনি মুসলিম আইনের একটা বিশাল সংকলন বা ম্যানুয়াল তৈরি করান, যার নাম ছিল ফতওয়ায়ে-ই-আলমগীরি। আর সবচেয়ে বিতর্কিত যে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন সেটা হলো জিজিয়া বা জিজিয়া কর পুনরায় চালু করা। আকবর যেটা তার সেকুলার ইমেজের জন্য বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, অমুসলিম প্রজাদের সুরক্ষার নামে এই ট্যাক্স নেওয়া হতো। অনেকেই এটাকে শুধু ধর্মীয় গোড়ামি হিসেবে দেখেন, কিন্তু এর পেছনেও একটা ইকোনমিক রিজন ছিল। ওই যে ডেকেন ক্যাম্পেইন। এক্স্যাক্টলি। ডেকেনে বছরের পর বছর যুদ্ধ করতে গিয়ে রাজকোষ শূন্য হয়ে যাচ্ছিল। জিজিয়া কর পুনরায় চালু করাটা ছিল একটা ডেসপারেট ইকোনমিক স্ট্র্যাটেজি, যেটাকে ধর্মের মোড়কে পেশ করা হয়েছিল। তবে এর ফলে তিনি তার সাম্রাজ্যের বিশাল একটা অংশের সাপোর্ট চিরতরে হারিয়ে ফেলেন। ওয়াও, হিস্ট্রি ইজ অল অ্যাবাউট কানেক্টিং দ্য ডটস। সো গাইজ, মনে রাখার হ্যাক হল মুহতাসিব মানে সেকালের মরাল পুলিশ, আর জিজিয়া মানে আমার সাম্রাজ্যে থাকতে হলে এক্সট্রা ট্যাক্স দাও। এই এত ক্ষমতা, এত কড়াকড়ি, এত সাম্রাজ্য বিস্তার, কিন্তু সবকিছুর তো একটা শেষ থাকে। ১৬৫৮ থেকে ১৭০৭, প্রায় ৫০ বছর রাজত্ব করার পর এই প্রতাপশালী সম্রাটের শেষ পরিণতি কি হল? ১৭০৭ খ্রিস্টাব্দে দেবগিরি বা ঔরঙ্গাবাদে, যেটা প্রেজেন্ট ডে ছত্রপতি সম্ভাজিনগর নামে পরিচিত, সেখানে আওরঙ্গজেব মারা যান। তাকে সমাহিত করা হয় খুলদাবাদ বা দৌলতাবাদে। এখানে একটা খুব অদ্ভুত কন্ট্রাস্ট আছে, যেটা আমাদের বোঝা দরকার। শাহজাহানের মতো অরঙ্গজেব কিন্তু কোনো বিলাসবহুল জীবন কাটাতেন না। তাই না কি? হ্যাঁ, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা। পুরো সাম্রাজ্যের ট্রেজারি তার হাতে থাকলেও নিজের খরচার টাকা তিনি টুপি সেলাই করে আর কোরআন কপি করে জোগাড় করতেন। এই কারণে তাকে বলা হতো জিন্দা পীর বা লিভিং সেন্ট। এই কন্ট্রাস্টটা সত্যিই ফ্যাসিনেটিং। একদিকে এত যুদ্ধ, এত প্রাণহানি, ক্ষমতা দখলের এত নির্মমতা, অন্যদিকে নিজের ব্যক্তিগত জীবনে একজন জিন্দা পীর। একটা হলো জিন্দা পীর, কিন্তু ১৭০৭ এসে শেষ হলো সব ভিড়। আওরঙ্গজেব তো নিজের জন্য বা প্রিয়জনের জন্য তাজমহলের মতো বিশাল কোনো মনিউমেন্ট বানাননি। কিন্তু আমাদের সোর্সে আমরা একটা ইন্টারেস্টিং স্থাপত্যের কথা পাই, যার নাম বিবি কা মাকবারা। হ্যাঁ, এটা দেখতে অদ্ভুতভাবে তাজমহলের মতো। আসলে অরঙ্গজেবের ছেলে আজম শাহ, তার মা মানে অরঙ্গজেবের স্ত্রী দিলরাজ বানো বেগমের স্মৃতিতে এটা বানিয়েছিলেন। মৃত্যুর পর এই বেগমের নাম দেওয়া হয়েছিল রাবিয়া উদ্দুরানী। আজম শাহ হয়তো তাজমহলকে কপি করতে চেয়েছেন, কিন্তু এই স্থাপত্যটা দেখলেই মুঘল সাম্রাজ্যের ইকোনমিক ডিক্লাইন বা অর্থনৈতিক পতনের ছবিটা পরিষ্কার হয়ে যায়।
সেই বিশাল বাজেটও ছিল না, আর সেই বিশ্বমানের স্কিল্ড কারিগররাও ছিল না। বুঝলাম। তাই এটা তাজমহলের একটা সস্তা, অনুজ্জ্বল ভার্সন হয়েই থেকে যায়। আর এজন্যই আমি এটাকে বলি, মিশো থেকে অর্ডার করা তাজমহল হল এই বিবিকা মকবরা। স্ট্রাকচারাল শেপটা এক হলো, সেই জাঁকজমকটা একদমই নেই। খুব ভালো বলেছ। আর একটা স্থাপত্যের কথা উল্লেখ না করলেই নয়, মতি মসজিদ। আমরা আগে দেখলাম শাহজাহান আগ্রা ফোর্টে মতি মসজিদ বানিয়েছিলেন, কিন্তু অরঙ্গজেবও একটা মতি মসজিদ বানিয়েছিলেন, তবে সেটা ছিল দিল্লির লাল কেল্লার ভেতরে। সো কনফিউশন দূর করার হ্যাক হল আগ্রার মতি শাহজাহানের, দিল্লির মতি অরঙ্গজেবের। পারফেক্ট। তো ঔরঙ্গজেবের এই মৃত্যুর সাথে সাথেই কিন্তু গ্রেট মুঘলদের যুগের অবসান ঘটে। এরপর যারা ক্ষমতায় আসেন তাদের বলা হয় লেটার মুঘলস। ১৭০৭ থেকে ১৭১২ খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন বাহাদুর শাহ। যাকে শাহ আলম ওয়ান নামেও জানা যায়। এর হ্যাকটা খুব সিম্পল। বাহাদুর শাহ এসে বলল, আই অ্যাম শাহ আলম নাম্বার 1। কিন্তু আসল মুঘল আমলের সেই প্রতাপ বা কন্ট্রোল তার মধ্যে আর ছিটে ফোটাও ছিল না। এই পুরো আলোচনাটা থেকে একটা খুব গভীর বিষয় উঠে আসে। একটু ভেবে দেখলে বুঝতে পারবে, ইতিহাসের সবচেয়ে বড় হীরা কোহিনূর, ১১০০ কেজির সোনার ময়ূর সিংহাসন, এই অগাধ ঐশ্বর্য কিন্তু শাহজাহানকে নিজের ছেলের হাত থেকে বাঁচাতে পারেনি। তাকে বন্দী হয়ে মরতে হয়েছিল। অন্যদিকে ঔরঙ্গজেবের আয়রন ফিস্ট আর নির্মমতা সাম্রাজ্যকে সবচেয়ে বেশি বিস্তার করলেও শেষ পর্যন্ত সাম্রাজ্যের পতনই ডেকে এনেছিল। তাহলে আসল ক্ষমতা কিসে? সোনায়, নাকি ঔরঙ্গজেবের মতো নির্মমতায়? এটা সত্যি আমাদের ভাবায়। আচ্ছা, ফার্স্ট লাইনটা দেখো। জাহানদার শাহ 1712 AD to 1713 AD ascended to throne with the help of Zulfikar Khan. He abolished jizya. রাইট। তো এখানে ব্যাপারটা হচ্ছে, জাহানদার শাহ নিজে থেকে কিছু করতে পারত না, জাস্ট লাইক আ পপেট। হ্যাঁ, মানে ওই গ্রুপ প্রজেক্টের সেই স্টুডেন্ট যে নিজে কিছু করে না, কিন্তু প্রেজেন্টেশনের দিন সামনে এসে দাঁড়ায়। জুলফিকার খান ছিল তার আসল ব্যাকস্টেজ ম্যানেজার বা প্রক্সি স্টুডেন্ট। একদম তাই, সেই তাকে হাত ধরে সিংহাসনে বসিয়েছিল। আর এই যে সোর্সে লেখা আছে হি অ্যাবলিশড জাজিয়া, এটা কিন্তু জাহানদার শাহের কোনো মহানুভবতা ছিল না। ও আচ্ছা, মানে অমুসলিমদের ওপর থেকেই জিজিয়া ট্যাক্স তুলে নেওয়াটা তাহলে কি ছিল? এটা ছিল পিওরলি জুলফিকার খানের একটা পলিটিক্যাল পিয়ার স্ট্যান্ড, যাতে রাতারাতি পাবলিকের কাছে পপুলার হওয়া যায়। ড্যামেজ কন্ট্রোল আর কি। গট ইট। মানে সিংহাসন তো পেয়ে গেছি, এবার পাবলিক সাপোর্ট চাই। তো স্টুডেন্টস, এই পয়েন্টের মেমোরি হ্যাকটা হলো, জাহানদার শাহের কোনো জান ছিল না, তাই জুলফিকারের কাঁধে ভর করে জাজিয়া মুছল। হা হা, পারফেক্ট। এরপরে সোর্স লাইনটা দেখো। ফারুক সিয়ার 1713 AD to 1719 AD ascended throne with the help of Sayyad brothers (ব্র্যাকেটে কিং মেকার্স) হুসেন আলী খান বারহা and আবদুল্লাহ খান বারহা। ওয়েট, ব্র্যাকেটে কিং মেকার্স লেখা, মানে হুসেন আর আবদুল্লাহ ডিসাইড করত যে দিল্লির সিংহাসনে কে রাজা হবে? লিটারালি তাই। এরাই ছিল সেই সময়ের আসল মাস্টারমাইন্ড। কিন্তু এদের মোঘল রক্ত ছিল না বলে এরা নিজেরা সিংহাসনে বসেনি, পেছন থেকে ফারুক শিয়ারকে দিয়ে পুরো এম্পায়ার চালাতে চেয়েছিল। ও গডফাদার টাইপ ভাইব। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা হলো, ইস্যুড গোল্ডেন ফরমান টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা তো বিশাল ব্লান্ডার, তাই না? ইয়েস, বিশাল বড় ব্লান্ডার। গোল্ডেন ফরমান মানে তুমি ভাবো, পুরো ব্রিটিশদের ভিআইপি পাস দিয়ে দেওয়া হলো ট্যাক্স ফ্রি ট্রেড করার জন্য। জাস্ট কিছু ইমিডিয়েট ক্যাশের লোভে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফ্রি পাস দিয়ে দিল। দ্যাটস ক্রেজি। আর লাস্ট লাইনটা দেখো, কিল্ড বাই সৈয়দ ব্রাদার্স উইথ মারাঠাস, ব্র্যাকেটে পেশওয়া বালাজি বিশ্বনাথ। জাস্ট ইম্যাজিন দ্য আইরনি। যে কিংমেকাররা তাকে সিংহাসনে এনেছিল তারাই আবার চিরশত্রু মারাঠাদের হেল্প নিয়ে তাকে গেম থেকে আউট করে দিল, মানে ফারুক শিয়ারকে খুন করে ফেলল। মানে নিজের তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতেই মৃত্যু। তো গাইজ, এটার মেমোরি হ্যাকটা হলো, ফারুক সিয়ার দিল গোল্ডেন ফরমান, আর সৈয়দ ব্রাদার্স ব্র্যাকেটে হুসেন আবদুল্লাহ মারাঠাদের নিয়ে বের করে দিল তার প্রাণ। দারুণ। চলো এবার নেক্সট টার্মটা দেখি। মোহাম্মদ শাহ 1719 AD to 1748 AD, নোন অ্যাজ রঙ্গিলা। হাহা, রঙ্গিলা নাম শুনেই তো বোঝা যাচ্ছে ইনি ছিলেন মুঘল আমলের আল্টিমেট পার্টি অ্যানিমাল। একদম তাই। সারা দিন শুধু রাজপ্রাসাদে পার্টি আর নাচ গান নিয়ে থাকত। এরপর লাইনে আছে কিল সাইয়েদ ব্রাদার্স উইথ নিজামুল মুলক। আচ্ছা, মানে ওই ডেঞ্জারাস সৈয়দ ভাইদের সে নিজামুল মুলকের সাহায্যে সরিয়ে দিয়েছিল। নট ব্যাড ফর আ পার্টি অ্যানিমাল। হ্যাঁ,
ওই একটা ভালো কাজই জীবনে করেছিল। কিন্তু তারপর এতটাই পার্টিতে বিজি হয়ে গেল যে সোর্সের নেক্সট লাইনটা দেখো, নাদির শাহ ইনভেডেড অ্যান্ড স্যাক দিল্লি ইন 1739 এডি। 1739-এ নাদের শাহ পুরো দিল্লি লুটে নিল। মানে ওই শাহজাহানের আইকনিক ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা সব আউট। সব আউট, এম্পায়ার গোল্লায় যাচ্ছে আর সম্রাট পার্টি করছে। আর শুধু তাই না, এরপর লেখা আছে আহমদ শাহ আবদালি ইনভেডেড নর্থ ইন্ডিয়া 5 টাইমস 1748, 1761 এডি। মানে একটা ধাক্কা সামলাতে না সামলাতেই আর একটা টানা 5 বার আক্রমণ। এম্পায়ার জাস্ট একটা পাঞ্চিং ব্যাগে পরিণত হয়েছিল। হ্যাঁ, কেউ কোনো রেজিস্ট্যান্সই দিতে পারেনি। সো গাইজ, মেমরি হ্যাকটা লিখে নাও, রঙ্গিলা ছিল পার্টিতে বিজি, আর নাদের শাহ আবদালি লুটে নিল সব ইজি। হা, ইজি টার্গেট ছিল। এবার লাস্ট ফেজের রাজাদের লিস্টটা দেখো। আহমদ শাহ 1748, 1754, আলমগীর 2, 1754, 1759, killed by nobles. ওয়েট, আলমগীর টু নিজের মন্ত্রীদের হাতেই খুন হলো? দ্যাটস সো ডার্ক। হ্যাঁ, পরিস্থিতি তখন পুরোপুরি আউট অফ কন্ট্রোল। আর এরপরেরটা শোনো, শাহ আলম 2, 1759, 1806, blinded. অন্ধ করে দেওয়া হলো। মানে এটা তো লিটারালি একটা ফ্লপ টিভি সিরিজের শেষের সিজনগুলোর মতো। কেউ খুন হচ্ছে, কাউকে অন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু অন্ধ কেন? কারণ ইসলামিক ট্রেডিশনে একটা নিয়ম ছিল যে সম্রাটকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। টেকনিক্যালি কাউকে অন্ধ করে দেওয়া মানে একটা কনস্টিটিউশনাল লুপহোল ইউজ করে তাকে রুল করার অযোগ্য ঘোষণা করা। ওয়াও, দ্যাট ইজ জিনিয়াস, বাট ভেরি ডার্ক। এরপর সোর্সে আছে আকবর 2, 1806 to 1837। আর ফাইনালি বাহাদুর শাহ 2, 1837 to 1857, দ্য লাস্ট মোগল রুলার। বাহাদুর শাহ 2 মানে তো সেই বাহাদুর শাহ জাফর, তাই না, যিনি শোয়ের ঝাপ বন্ধ করলেন? এক্স্যাক্টলি। 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়ে দিল, আর মুঘল চ্যাপ্টার চিরকালের মতো ক্লোজড। রাইট। তো এই পুরো ফ্লপ শোয়ের ক্যারেক্টারগুলোকে মনে রাখার মেমরি হ্যাক হল আলমগীর খুন, শাহ আলম অন্ধ, বাহাদুর সাথে মুঘল চ্যাপ্টার বন্ধ। সুপারব। এবার পলিটিক্স তো দেখলাম, চলো ওদের কর্পোরেট স্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেশনে ঢোকা যাক। সোর্সের ফার্স্ট লাইন হল সুবা, ব্র্যাকেটে সুবেদার/নিজাম, অ্যারো দিয়ে সরকারস, ব্র্যাকেটে ডিস্ট্রিক্ট। এটা বুঝতে গেলে আমাদের ওই এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যানালজি টানতে হবে। ভাবো, মুঘল এম্পায়ার একটা বিশাল কোম্পানি। হ্যাঁ, তো সেই কোম্পানির আন্ডারে যে আলাদা আলাদা স্টেটগুলো আছে সেগুলো হলো সুবা, যার হেড হলো সুবেদার, মানে স্টেটের সিইও। ওকে, গট ইট। তারপর সুবাকে বেটার ম্যানেজমেন্টের জন্য ভাঙলে আমরা পাচ্ছি সরকারস বা ডিস্ট্রিক্ট লেভেল। এটা হলো কোম্পানির রিজিওনাল অফিস। একদম। তারপর সোর্সে আছে অ্যারো দিয়ে পরগনা, ব্র্যাকেটে তালুকা, অ্যান্ড গ্রাম, ব্র্যাকেটে ভিলেজ। মানে রিজিওনাল অফিসকে আরও মাইক্রো লেভেলে ভাঙলে হলো পরগনা বা ব্রাঞ্চ অফিস, আর একদম রুট লেভেলে মানে গ্রাউন্ড লেভেলে হলো গ্রাম। ইয়েস, হাইরার্কিটা খুব সিম্পল। তো মেমরি হ্যাকটা দিয়ে দিই। সুপার, ব্র্যাকেটে সুবা, সরকার, পরগনার গ্রাম। ভেরি ক্যাচি। এবার ব্রাঞ্চ অফিস আর গ্রাউন্ড লেভেলের স্টাফদের ডিটেলস দেখি চলো। পরগনা লেভেল অফিসার্স সিকদার, ব্র্যাকেটে রেভিনিউ অফিসার্স, অ্যারো দিয়ে খুয়ানুঙ্গো, ব্র্যাকেটে রেভিনিউ কালেক্টর। মানে সিকদার সাহেব মাঠে ঘুরে অ্যাসেস করতেন কার জমিতে কত ফসল হলো বা কার কত বিল হলো, তাই তো? হ্যাঁ, অ্যাসেসমেন্টটা উনি করতেন। আর কানুঙ্গো সাহেব ছিলেন ক্যাশিয়ার। উনি ওই ক্যালকুলেট করা ট্যাক্সের টাকাটা পাবলিকের কাছ থেকে তুলে ট্রেজারিতে ধরতেন। হ্যাঁ, আচ্ছা। কাজটা ডিভাইড করা ছিল যাতে কারাপশন কম হয়। আর সোর্সে লাস্ট আছে গ্রাম লেভেল, মুকাদ্দাম, ব্র্যাকেটে ভিলেজ হেডম্যান। মুকাদ্দাম মানে গ্রামের আসল বস, পঞ্চায়েত প্রধানের মতো আর কি। মুঘলরা জানত দিল্লি থেকে গ্রামের ভেতর কন্ট্রোল করা সম্ভব না, তাই এই হেডম্যানদের থ্রু দিয়েই কন্ট্রোল রাখত। ক্লিয়ার। সো এই তিনজনের রোল মনে রাখার মেমরি হ্যাক হলো সিকদার ঠিক করে, কোয়ানুঙ্গ তোলে, মুকাদ্দাম গ্রামের হেড হয়ে ঘোরে। দারুণ। চলো এবার সেন্ট্রাল মিনিস্ট্রি বা এইচআর ডিপার্টমেন্টে ঢুকি। ফার্স্ট টার্ম হল মীর সামান, ব্র্যাকেটে ইনচার্জ অফ রয়্যাল হাউসহোল্ড। রাজপ্রসাদের ইনচার্জ মানে ইনি কি শুধু ইন্টেরিয়র ডিজাইনার আর ইভেন্ট ম্যানেজার টাইপের কিছু ছিলেন? শুধু ইভেন্ট ম্যানেজার বললে ভুল হবে। লজিস্টিক্স থেকে শুরু করে রাজকীয় কারখানা, প্রোডাকশন লাইন, সাপ্লাই চেইন সব কিছুর কন্ট্রোল করতেন ইনি।
বিশাল পাওয়ারফুল পোস্ট ছিল। ও আচ্ছা, সাপ্লাই চেইন হেড বলতে পারো। আর এর পরের টার্ম হলো মীর বখশি, হেড অফ মিলিটারি ডিপার্টমেন্ট। হ্যাঁ, নাম শুনে অনেক সময় কনফিউশন হয়। বক্সিং টক্সিং ভেবে বসো না যেন। না না, বক্সিং না। উনি ছিলেন একদম ডিফেন্স মিনিস্টার, মানে আর্মির বস। রিক্রুটমেন্ট থেকে শুরু করে ঘোড়ার মেনটেনেন্স সব ওনার হাতে। রাইট। তো এই দুটোর মেমোরি হ্যাকটা কি হবে? সামান মানে সামান গোছায়, মীর সামান, আর বখশি মারে বক্সিং, ব্র্যাকেটে মিলিটারি। পারফেক্ট। এরপর আছে দিওয়ান, হেড অফ রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, আর ফৌজদার, মেনটেন্ড ল অ্যান্ড অর্ডার। দিওয়ান মানে তো ফাইন্যান্স মিনিস্টার। পুরো স্টেটের ইকোনমি আর রেভিনিউ কালেকশন ওনার হাতে। হ্যাঁ, আর এর সাথে ব্যালেন্স করার জন্য ছিল ফৌজদার, মানে যে ফৌজ বা ফোর্স নিয়ে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখে, পুলিশ কমিশনার টাইপ। এক্স্যাক্টলি, মুঘলদের এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, একজনের হাতে টাকা তো আরেকজনের হাতে বন্দুক। কেউ যাতে পাওয়ারফুল হয়ে সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। জিনিয়াস, ব্যালেন্স অফ পাওয়ার। তো মেমরি হ্যাক হলো দিওয়ানের হাতে টাকার ক্ষমতা, ফৌজদার মেটায় গ্যাঞ্জাম মমতা। হ্যাঁ হ্যাঁ, নাইস রাইম। নেক্সট টার্ম দেখো, আমাল গুজার, অ্যাসেসমেন্ট/কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ। আচ্ছা, সেন্ট্রালে তো দিওয়ান আছে, আবার একদম লোকাল লেভেলে কানুনগো পড়লাম। তাহলে এই আমালগুজার কেসটা কি? কারণ সেন্ট্রাল মিনিস্টার দিওয়ান তো আর মাঠে গিয়ে ট্যাক্স তুলবে না, তাই না? আমাল গুজার হলো ডিস্ট্রিক্ট বা জেলা লেভেলের সেই এক্সিকিউটিভ অফিসার যে মাঠে ঘুরে ট্যাক্স কালেক্ট করত। ও, মানে গ্রাউন্ড লেভেলের ফাইন্যান্স গায়। আর এর সাথে আছে সাদার, জুডিশিয়াল অ্যাফেয়ার্স। হ্যাঁ, সদার হলো অনেকটা চিফ জাস্টিসের মতো। কোর্টে বসে বিচার আচার করা, রিলিজিয়াস ম্যাটার্স ম্যানেজ করা, এগুলো সব সদরের কাজ ছিল। গট ইট। তো মেমরি হ্যাক হলো আমাল গুজার আনে কর, সদর করে বিচার আচার। ভেরি গুড। এরপর আসছি একদম লোকাল লেভেলের দুটো অফিসারে, শিকদার, পুলিশ চিফ অ্যাট পারগানা লেভেল, আর আমিন, রেভিনিউ অ্যাসেসর অ্যাট পারগানা লেভেল। আচ্ছা, একটু আগেই তো পড়লাম পরগনা মানে লোকাল তালুকা বা ব্রাঞ্চ অফিস। তাহলে পরগনার থানাবাবু বা লোকাল পুলিশ চিফ হলো শিকদার, তাই তো? হ্যাঁ, একদম লোকাল পুলিশ। আর ওই সেম এরিয়ার লোকাল ট্যাক্স অফিসার হলো আমিন। মানে ওপরের লেভেলে যেটা ফৌজদার আর দিওয়ান করত, নিচু লেভেলে শিকদার আর আমিন ঠিক সেটাই করত। পারফেক্টলি সামড আপ। সো এটার মেমরি হ্যাক হলো শিকদার লোকাল পুলিশ, আমিন গনে ফিস। ফিস মানে কিন্তু খাওয়ার মাছ না, ফিস বা টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা মুঘল হিস্ট্রির সবচেয়ে ডাইনামিক চ্যাপ্টারটাতে ঢুকব, রাজপুতদের আর্কিটেকচার আর দাপট। হ্যাঁ, মোগলরা তো রাজপুত রাজাদের সাথে বিশাল ভালো রিলেশন বানিয়েছিল। তো সোর্সের লাইনটা হলো, রাজপুত কিংস সার্ভড আন্ডার মুগলস, enjoyed autonomy as watan jagirs. এই ওয়াতন জাগিরসের কনসেপ্টটা কিন্তু খুব ক্রুশাল। মোঘলরা রাজপুতদের বন্ধু বানিয়েছিল কারণ মরুভূমিতে যুদ্ধ করাটা ইকোনমিক্যালি একটা নাইটম্যার ছিল। হ্যাঁ, এটা তো আমার কাছে একদম ওয়ার্ক ফ্রম হোম বা ফুল ফ্রিডমের সাথে ফ্রিল্যান্সিং করার মতো লাগে। মানে ওয়ার্ক ফ্রম হোম কিভাবে? ওই যে মুঘলরা বলতো, তোমরা আমাদের হয়ে কাজ করো, আমাদের সার্ভিসে থাকো, কিন্তু এর বদলে নিজেদের যে পৈতৃক এলাকা বা ওয়াতান, সেখানে তোমরাই বস, আমরা ইন্টারফেয়ার করব না। হ্যাঁ, এক্স্যাক্টলি। লোকাল ইমোশনে হাত না দেওয়াই স্মার্ট মুভ ছিল। আর সোর্সের নেক্সট লাইন দেখো, ক্লেমড সুবেদারি অফ গুজরাত অ্যান্ড মালওয়া। মানে শুধু নিজেদের ওয়াতানেই না, এই ইনফ্লুয়েন্সিয়াল রাজপুতরা গুজরাট আর মালবার মতো ধনী প্রদেশগুলোর কন্ট্রোলও নিয়ে নিয়েছিল। পাওয়ার প্লে। একদম। তো হ্যাকটা বলে ফেলো। নিজের ওয়াতানে রাজপুতরা একদম ডন। এরপর সোর্সে দুজন বিশাল সাকসেসফুল রাজপুত রাজার কথা আছে। রাজা অজিত সিং অফ যোধপুর, ব্র্যাকেটে গভর্নর অফ গুজরাত। অজিত সিং পেলেন গুজরাট। গুজরাট তখন ট্রেড, পোর্ট আর কমার্সের দিক থেকে মারাত্মক রিচ একটা জায়গা। সেখানে কন্ট্রোল থাকা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, আর দ্বিতীয় জন তো লেজেন্ডারি, সওয়াই রাজা জয় সিং টু অফ এম্বা, ব্র্যাকেটে গভর্নর অফ মালওয়া, সুবেদারি অফ আগ্রা ইন 1722, ফাউন্ডেড জয়পুর। ওয়েট, মালওয়া তো ঠিক আছে, কিন্তু আগ্রা? আগ্রা তো মুঘলদের একদম হার্টল্যান্ড বা কোর এরিয়া। রাইট। জয়সিং টু এর ট্যালেন্ট আর ইনফ্লুয়েন্স এতটাই লেভেলের ছিল যে মুঘলরা নিজেদের কোর এলাকাও ওনার হাতে ছেড়ে দিয়েছিল। আর উনি নিজের নামে একটা আস্ত শহর বানিয়ে ফেললেন, জয়পুর, দ্য পিঙ্ক সিটি। মাইন্ড ব্লোয়িং। এটার মেমোরি হ্যাক হলো, অজিত পেল গুজরাট, জয়সিংয়ের হাতে মালওয়া, আগ্রা, জয়পুরের মাত। এবার একটু আর্কিটেকচার নিয়ে কথা বলা যাক।
ফার্স্ট লাইন হল মেহরানগড় ফোর্ট ব্র্যাকেটে বিল্ট বাই রাও যোধা রাথোর রুলার অফ মারওয়ার ইন যোধপুর/ব্লু সিটি। জাস্ট একটা ভিজুয়াল তৈরি করো গাইজ। ভাবো একটা বিশাল নীল শহর, আর তার ঠিক মাঝখানে একটা 400 ফুট উঁচু খাড়া পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ম্যাসিভ মেহরানগড় ফোর্ট। হ্যাঁ, যোধপুরকে তো ব্লু সিটি বলা হয়, আর এই ফোর্টটা বানিয়েছেন রাও যোধা। নামটা মনে রাখাও খুব ইজি। একদম, যোধা থেকেই যোধপুর। তো হ্যাকটা হলো যোধা বানাল যোধপুরে, মেহরানগড় চারদিকে ব্লু সিটিজ ঘর। এরপরে সোর্স লাইনটা দেখো, এটা আমার পার্সোনাল ফেভারিট। যন্তর মন্তর ব্র্যাকেটে বিল্ট বাই সাওয়াই জয়সিং টু। জয়সিং টু মানে তো ওই আমাদের মাল্টি ট্যালেন্টেড রাজা। উনি তো শুধু রাজাই ছিলেন না, লিটারেলি একজন সায়েন্স নার্ড ছিলেন। একদম। মহাকাশ, প্ল্যানেটস আর স্টারের মুভমেন্ট নিয়ে ওনার মারাত্মক ইন্টারেস্ট ছিল, আর তাই তিনি স্পেস দেখার জন্য এই মানমন্দিরগুলো বানান। আর ব্র্যাকেটের পরের অংশটা খেয়াল করো, টোটাল 5। দিল্লি ব্র্যাকেটে ফার্স্ট, জয়পুর ব্র্যাকেটে লার্জেস্ট, বারাণসী, উজ্জয়ন, মথুরা। ওয়েট, 5খানা বানানোর কি দরকার ছিল? একটা বানালেই তো হতো। কারণ তিনি চেয়েছিলেন ডেটাগুলো যেন একদম পারফেক্ট হয়। ভারতের বিভিন্ন লোকেশন থেকে অ্যাস্ট্রোনমিক্যাল রিডিং নিয়ে তিনি সেগুলো মেলাতেন, যাতে কোনো এরর না থাকে। দ্যাট ইজ পিওর সায়েন্টিফিক মেথোডোলজি। ওয়াও, দ্যাটস ব্রিলিয়েন্ট। এই 5টা লোকেশন কিন্তু এক্সামের জন্য মাস্ট। প্রথমটা দিল্লিতে, আর সবচেয়ে বড়টা জয়পুরে। তো হ্যাকটা হলো জয়সিংয়ের যন্তর মন্তর 5খানা, দিল্লি, জয়পুর, বারাণসী, উজ্জয়ন, মথুরায় যাও না। দারুণ। সত্যি বলতে, হিস্ট্রিকে যদি আমরা শুধু সাল আর নামের লেন্স দিয়ে না দেখে এই পলিটিক্যাল মাস্টারমাইন্ড আর মানুষের সাইকোলজি দিয়ে দেখি, তাহলে এটা যে কোনো থ্রিলারের চেয়ে বেশি এক্সাইটিং। ট্রু। হিস্ট্রি আসলে বোরিং নয় যদি ঠিকভাবে পড়া যায়। কনসেপ্টের পেছনের লজিকটা ধরতে পারলে জাস্ট লাইফ টাইম মনে থেকে যায়। স্টুডেন্টরা, তোমরা আজকে দারুণ পারফর্ম করেছো। একদম তাই। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য এডু এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং নোটসের জন্য এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওয়েলকাম ব্যাক গাইস।